আপনি তো আমার বউ, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে আপনি ওই ছেলেগুলোর সাথে এভাবে কেন মিশেন? আমার এইটা একদম ভালো লাগে না। জাস্ট শাট আপ। কিভাবে মিশেছি আমি? আমার ফ্রেন্ড হয়, আমি মিশবো না নাকি? ছেলে ফ্রেন্ড কেন রাখতে হবে? আপনি তো মেয়ে, তো মেয়ে ফ্রেন্ড রাখেন। দেখো আদিত্য, আমার বিষয়ে দয়া করে নাক গলাবে না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আপনি তো আপনার মতো আছেন, আমি আমার মতো। আমার ভালো লাগলো না, তাই আমি আপনাকে বললাম। তুমি কি আমার উপরে নজরদারি করা শুরু করেছো নাকি? আদিত্য শোনো, আমার উপরে নজরদারি করো না। আমার এটা একদমই পছন্দ না। ওকে। আদিত্য আর কিছু না বলে পড়তে বসলো, আর চোখে মাঝে মাঝে তিয়ার দিকে তাকিয়ে থাকলো। তিয়া ফোনে কারোর সাথে কথা বলতে লাগলো আর মিটিমিটি হাসতে লাগলো। খেতে ডাকে, চলো। তিয়া সাথে আদিত্য খেতে নিচে চলে গেল। নিচে গেলে আদিত্যের দাদু বলে ওঠে, দাদু ভাই, তোমার কি মন খারাপ নাকি? কই না তো। মনে হচ্ছে দাদু ভাই, আপুর কাছে যাব। তোমার আম্মুর কথা মনে পড়ছে নাকি? না, আপুর কাছে যাব, এখানে ভালো লাগছে না। আচ্ছা, স্কুল ছুটি হলে যাও। ঠিক আছে। আদিত্য চুপচাপ খাবার খেয়ে চলে গেল। আদিত্যের দাদু বলে ওঠে, দিয়া, জি দাদু, বলো। তোমার কাজকর্ম কিন্তু আমার একদম ভালো লাগছে না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমার কার ভালো লাগলো না লাগলো ওইটা দেখার দরকার আমার নাই। আমার টাকা লাগবে, ব্যাংকে গেলে টাকাটা দিয়ে দিতে বলো। কি করবে এত টাকা দিয়ে? করো কি? সব সময় তো বন্ধু বান্ধবদের নিয়ে থাকো, পড়াশোনার তো কোনো খোঁজ খবর দেখছি না। পড়াশোনা কি করে হবে? আমি কি বাইরে জব নিব নাকি? স্বামীর যে সম্পত্তি আছে তা দিয়ে সারা জীবন কেটে যাবে। আর নিজস্ব তো আছেই। দিন দিন মাত্রা ছেড়ে যাচ্ছ কিন্তু। মাত্রার কি দেখছো? আমাকে জোর করে ওর সাথে বিয়ে দিয়েছো না সম্পত্তির জন্য? আমি তোমাদের চিন্তাধারা থেকে টাকা ফুরাচ্ছি। আমার তো স্বামীর দরকার নাই, আমার দরকার টাকা, ভালো লাইফস্টাইল। তিয়ার কথা শুনে দাদু রেগে গেল। কিছু বলবে তখন দাদুর সাহায্য বলে, স্যার, শান্ত হোক, এইভাবে উত্তেজিত হবেন না। দাদু কিছু বলবে, তিয়া পানি খেয়ে রুমে চলে গেল। আদিত্যের পাশে শুয়ে পড়ল। আদিত্য কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। তিয়া সারা রাত ফ্রেন্ডদের সাথে কথা বলে পার করে দিল। সকালে আদিত্যের ঘুম ভাঙলে দেখে তিয়া বন্ধুদের সাথে কথা বলছে। আদিত্য বলে ওঠে, সারা রাত ঘুমান নাই? না, নামাজ পড়বে নাকি? হুম, আপনিও চলেন, অজু করে নিবেন। তুমি যাও, আমার নামাজ পড়া যাবে না। কেন? বুঝবে না, যাও। আদিত্য আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজের জন্য রেডি হয়ে বের হয়ে গেল। তিয়ার ফ্রেন্ড রনি বলে, তোর পিচ্চি জামাই গেছে নামাজে? হুম কফি ডেটে যাবি নাকি আজকে? হুম ওকে স্কুলে নিয়ে গেলে ওকে স্কুলে দিয়ে তোমার সাথে যাব। আর এখন তুই বলা লাগবে না, ওই নাই। ওকে, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে। মজান। মুয়া। দুজন একে অপরকে কিস করে কল কেটে দিয়ে তিয়া ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে গেল। আদিত্য বাসে আসলে দেখে তিয়া ঘুমিয়ে আছে। আদিত্য কিছু না বলে টেবিলের সামনে বসে পড়তে লাগলো। স্কুলের সময় হইলে অ্যালার্ম বেজে উঠল। আদিত্য উঠে নদীর ফোনের অ্যালার্ম বন্ধ করে দিল। আদিত্য উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে স্কুল ড্রেস পরে ব্যাগ গোছাতে লাগলো। নদীর ঘুম ভাঙলে আদিত্যকে দেখে বলে, আজকেও এলাম, বন্ধ কেন করছো? সারা রাত ঘুমান নাই, তাই ঘুমের ডিস্টার্ব হোক চাই না। আমার জন্য এত ভাবা লাগবে না। তোমাকে বলছি না তুমি তোমার মতো থাকো। দেখেন, এক কথা বারবার বলবেন না। আপনার এইসব কথাই আমার খারাপ লাগে। আমার কথায় খারাপ লাগলে আমার সাথে কথা বলতে কেন আসো? আদিত্য বিরক্ত হয়ে কিছু না বলে ব্যাগ নিয়ে চলে গেল। তিয়া বলে ওঠে, দাদুর কাছে বকা খাওয়াতে চাও নাকি? আমি রেডি হয়ে আসছি, আগেই যেন যেও না। লাগবে না, আমি একাই যেতে পারি। আদিত্য নিচে চলে গেল। তিয়া আদিত্যের কথা শুনে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। নিচে গেলে দেখে আদিত্য খেয়ে চলে যাচ্ছে। দাদু বলে ওঠে, দাদু ভাই, টিয়া তো উঠেছে, ওর সাথে যাও। দাদু,
আমার এভাবে আর যেতে ভালো লাগছে না। আমি একটু একা চলতে চাই, কারোর উপরে নির্ভর হয়ে থাকতে চাই না। আদিত্যের কথা শুনে সবে অবাক হয়ে তাকালো। আদিত্য সোজা চলে গেল। তিয়া নিচে নামলে দাদুভাই বলল, তোমার সাথে ঝগড়া হয়েছে নাকি? না, বুঝলাম না, সকাল সকাল এত পাকনা পাকনা কথা কেন বলছে? আদিত্য ভাই তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার পরিবর্তন হচ্ছে। হয়তো। তিয়া খাবার খেতে বসলে কাজের লোক খেতে দিল। তিয়া খেয়ে টাকা নিয়ে বের হয়ে গেল। আদিত্য স্কুলে গিয়ে ওর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে লাগলো। ক্লাস শুরু হলে সবাই মিলে ক্লাসরুমে চলে গেল। 10 দিন পর তিয়া রিকশায় রনির সাথে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার পাশে চোখ গেলে তিয়া অবাক হয়ে গেল। তিয়া রিকশাওয়ালাকে গাড়ি থামাতে বলে রনি বলে, জান, কি হইল? তিয়া রিকশা থেকে নেমে সোজা রাস্তা পার হইতে লাগলো। রনি ভাড়া দিয়ে দিল। তিয়ার পিছন পিছন যেতে লাগলো। তিয়া আদিত্যের সামনে গিয়ে বলল, আদিত্য, এই মেয়েকে? গার্লফ্রেন্ড। আদিত্যের কথা শুনে তিয়ার বুকের ভিতর ধুক করে উঠল। আদিত্যের গার্লফ্রেন্ড তুলি বলে ওঠে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আদিত্য গার্লফ্রেন্ড মানে? ফ্রেন্ড বুঝেছো নাকি? রনি ভাইয়া আপনার যেমন ফ্রেন্ড তেমন। ফুচকা খাবেন নাকি? রনি ভাইয়া যেমন মানে? বাহ আদিত্য, তোমারও মেয়ে ফ্রেন্ড আছে? আগে তো কোনোদিন দেখি নাই। আমি মেয়ে ফ্রেন্ড না, আমি ওর গার্লফ্রেন্ড, ফিউচার বউ। তুলি কথা শুনে রনি ভুরুকুচকে তাকালো। তিয়ার নিজের অজান্তেই নিজের রাগ হতে লাগলো। নিজের রাগ কন্ট্রোল করে বলে, কি বলো? ফিউচার বউ আদিত্য গার্লফ্রেন্ড, ফিউচার বউ মানে বোঝো? আদিত্যের মুখে ফুসকা পুড়ে দিয়ে খেতে খেতে বলে, কেন বুঝবো না জান? আর কিছু খাবে নাকি না? জান, এইসব আর খাবো না, চলো আইসক্রিম খেতে যাব। আর তোমার মুখে জান শুনে অনেক ভালো লাগে, মনটা ভরে গেল। তুলির কথা শুনে আদিত্য মুচকি হাসি দিল। তিয়া ভুরকুচকে তাকালো। রনি মিটি হাসতে লাগলো। আদিত্য বেল দিয়ে বলল, আচ্ছা আপনারা থাকেন, আইসক্রিম খেতে যাব। আপনারা চাইলে আমাদের সাথে আসতে পারেন যদি আইসক্রিম খান। উফ জান, তোমার তো ডেটে এসেছি। ডেটে আসলে বোনকে নিয়ে কেউ ডেট করে নাকি? সরি আপু, কিছু মনে করবে না। সরি জান, আমি বুঝতে পারি নাই। তুলি আদিত্যের গালে আলতো করে চেপে ধরে হাসি দিয়ে বলল, সমস্যা নাই, আস্তে আস্তে সব শিখিয়ে দেবো, চলো। আদিত্য তুলির হাত ধরে চলে গেল। তিয়া ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে লাগলো। রনি বলে ওঠে, বাহ, তোমার পিচ্চি তো প্রেম করাও শিখে যাচ্ছে। তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দেওয়া উচিত। ওই আস্তে আস্তে সব শিখে ফেলবে। ওই পিচ্চি মেয়েটা কথা শোনো। বাহ, বুঝলাম অনেক পাকনা। ওদের পেছন পেছন চলো তো, পিক নেওয়া লাগবে। আরে প্রেম করতে দিও, চলো আমরাও ডেটে যাই। তিয়া বিরক্ত হয়ে চলে গেল। রনিও ওদের পিছন পিছন যেতে লাগলো। আদিত্য তুলির সামনে দোকানে বসে আইসক্রিম দুজন ভাগাভাগি করে খেতে লাগলো। তুলি আদিত্যের নাকে আইসক্রিম ভিতরে চকলেট নাকে দিয়ে দিলে আদিত্যও দিয়ে দিল। দুজন মিলে হাসতে লাগলো। দুজনকে দুষ্টামি করতে দেখে তিয়া ভাবতে লাগলো, থাক, আমি কেন এসব ফলো করছি? ওই যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কি? আমি তো রনিকে ভালোবাসি, এসব ভেবে লাভ নাই। তিয়া রনির হাত ধরে বলে, চলো যাই। তিয়া রনির সাথে যেতে লাগলো। কিন্তু তিয়ার মনটা আদিত্যের জায়গায় পড়ে আছে। তুলিকে জান বলা সব কিছু তিয়াকে কেমন অস্থির করে দিচ্ছে। 5টার দিকে আদিত্য বাসায় আসলে দেখে তিয়া বই পড়ছে খাটে শুয়ে থেকে। আদিত্য ব্যাগ রেখে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হইলে তিয়া বলে ওঠে, কয়েকদিন ধরে ওই মেয়েটার সাথে রিলেশনে আছো? 9 দিন ধরে। ও আচ্ছা, আমি কি হই? ওকে কি বলেছো? কাজিন। আদিত্য কথাটা বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিয়ে হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়ে নিল। আদিত্য তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন? কি করবে? ওই বাসায় পৌঁছে গেছে নাকি একটু খোঁজ নিতাম। আদিত্যের কথা শুনে তিয়ার রাগ হতে লাগলো। হাত দিয়ে চাদর খামছে ধরলো। আদিত্য তিয়ার ফোনটা নিয়ে তিয়ার মুখের সামনে ধরলে লক খুলে তুলির নাম্বারে কল দিয়ে দিল। কল রিসিভ করে তুলি বলে উঠল, আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম। জান, তুমি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, তুমি? হ্যাঁ এসেছি। খাবার খেয়ে নাও, যাও। তোমার ঠোঁটগুলো মজার ছিল। আদিত্যের কথা শুনে তিয়া সাথে সাথে ফোন কেড়ে নিয়ে গালে সজোরে থাপ্পড় মেরে দিল।
আদিত্য গালে 2 হাত দিয়ে কান্না মুখে বলে উঠল। আমাকে মারলেন কেন? এই মেয়ে, আদিত্যর আশেপাশে যদি আমি তোমাকে দেখি, তোমার কপালে দুঃখ আছে। একদম ওর আশেপাশে যেন না দেখি, কথাটা মাথায় রেখো। আপু আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমার আত্মানকে থাপ্পড় কেন মারলেন? আমি আপনার ফিউচার ভাইয়ের বউ হতে যাচ্ছি, আপনি এমন ব্যবহার করতে পারেন না। এই কিসের ভাইয়ের বউরে? তুই জানিস আমি কে? থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব, ফালতু মেয়ে কোথাকার। আপু আপনি কিন্তু অতিরিক্ত করছেন। আপনি আমার গার্লফ্রেন্ডকে থাপ্পড় দেওয়ার সাহস কোথা থেকে পান? চুপ কর, থাপ্পড় আরো দিব নাকি? এই কল রাখ। তিয়া কল কেটে দিল। আদিত্য রেগে তিয়াকে খাটের উপর ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, জাস্ট আই হেট ইউ। আপনি অনেক পচা। আমার গার্লফ্রেন্ড যদি আমার উপরে রাগ করে, আমি আপনাকে এই বাড়িতে থাকতে দিব না। আদিত্যের কথাগুলো বলে কান্না করতে করতে বের হয়ে গেল। তিয়া খাটের উপরে হতভম্ব হয়ে বসে থাকলো। তার নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। তিয়া ভাবতে লাগলো, আমার এত কষ্ট কেন হচ্ছে? ওরা যা ইচ্ছা করুক, আমি কেন সহ্য করতে পারছি না? আমি তো আদিত্যকে ভালোবাসি না, আমি তো রনিকে ভালোবাসি। আমার সাথে এমন কেন হচ্ছে? তিয়া কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য সাদিকে কান্না করতে লাগলো। আরিফ আদিত্যের পাশে বসলে আদিত্য বলে ওঠে, ভাইয়া, আমি আপুর বাসায় যাব। আমি এখানে থাকবো না। আপনি আমাকে রেখে আসেন প্লিজ। কি হয়েছে ভাই? উনি আমাকে মারছে। আমি ওনার সাথে এক রুমে থাকবো না। উনি আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি ওনার সাথে এখানে থাকবো না। আমি দেশের বাহিরে চলে যাব। দরকার হইলে আর না হয় আপুর বাসায় যাব। আমি এখানে থাকবো না। কান্না করো না, উনি তো তোমার বউ হয়, আর বউরা একটু শাসন করবে, ভালোবাসবে, এটাই তো। না, উনি আমাকে ভালোবাসে না। ওনার সাথে আমি থাকবো না। আমাকে এখনই রেখে আসবেন নাকি? আমি একা বের হয়ে যাব। শান্ত হও, তোমার তো সামনে পরীক্ষা, এমন যাওয়া কি ঠিক হবে? আমি এখানে থাকবো না, এখানে পড়বো না। দাদুকে বোঝার আমি চলে যাব। আচ্ছা, আমি তোমাকে রেখে আসবো, তুমি যাও, রেডি হও। আদিত্য চলে গেল। আরিফ নিচে নেমে দাদুর রুমে গেল। দাদু বলে ওঠে, আরিফ কিছু বলবে? স্যার, আদিত্য এখানে থাকতে চাচ্ছে না, ওই বড় ম্যামের বাসায় যাবে। আবার কি হইল? টিয়া ম্যাম থাপ্পড় মারছে নাকি? গালে গাল লাল হয়েছিল, ওই অনেক কান্না করছিল, আর বলছিল টিয়ার সাথে থাকবে না, বিদেশে যাবে, আর না হয় ওর আপুর বাসায় যাবে। এটি আসলে? দাদু শান্ত হন, আমার মনে হয় আদিত্যকে টিয়ার থেকে দূরে রাখা ভালো। আদিত্য আরও একটু বড় হোক, সব কিছুই বুঝুক, তখন নিশ্চিত স্বামী স্ত্রীর সম্পর্কটা বুঝবে। তাই টিয়াকে কিভাবে কন্ট্রোল করা লাগবে ও নিজেই বুঝে ফেলবে। কিছু বুঝতে পারছি না। আরিফ দাদুকে বোঝাতে লাগলো। আদিত্যর রুমে গিয়ে লাগেজ গোছানো দেখে তিয়া বলে ওঠে, এইসব গোছাচ্ছ নাকি? আপনাকে কেন বলবো? আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি আমার সাথে কথা বলবেন না। আমি আপনাকে হেট করি, বুঝতে পারছেন? আদিত্য, একদম আমার নাম ধরে চিল্লাইয়া উঠবেন না। আপনি পচা মেয়ে। আপনার সাথে কোনো কথা নাই আমার। আদিত্য লাগেজ নিয়ে বের হয়ে গেল। তিয়া আদিত্যের পিছন পিছন যেতে লাগলো। নিচে গেলে আদিত্যের দুলাভাই বলে ওঠে, আদিত্য তুমি লাগেজ কেন নিয়ে যাচ্ছ? কদিন থেকে আসো। আমি এখানে আর আসবো না। আমি একেবারে যাচ্ছি। এইসব কি বলো? একেবারে কেন চলে যাবে? এটা তো তোমার বাড়ি। এই মেয়েটার সাথে আমি থাকবো না। এই মেয়েটাকে আমি ঘৃণা করি। আদিত্য ভাষা ঠিক করো। এই মেয়ে মানে কি? দেখেন, কথায় কথায় ধমক দিয়ে কথা বলে। টিয়া তুমি যাও, আমি কথা বলছি তো। তিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আদিত্য দাদুর কোনো কথা শুনলো না। আদিত্য আরফের সাথে বের হয়ে চলে গেল। 3 বছর পর। আদিত্য বাসায় যেতে হবে, দাদু অনেক অসুস্থ হয়ে পড়েছে। দাদু কি হয়েছে? দাদু তো 3 দিন আগে কথা বললো, সুস্থ তো ছিল। তোর টেনশনে অসুস্থ হয়ে গেছে, তুই চল আমাদের সাথে। 3 বছর ধরে ঢাকা যাস না, চল আদিত্য। কলেজে ভর্তি হয়ে যাই। এখানে ভর্তি হতে হবে না, ওইখানে ভর্তি হবি, চল। ওইখানে তোর দুলাভাই সব করে দিয়েছে, শুধু কলেজ করবি। ভাইয়া আমাকে না জানিয়ে এইটা করলেন কেন? দেখো তুমি যথেষ্ট বড় হয়ে গেছো,
এখন তোমার নিজের বাসায় থাকা উচিত। দাদু অসুস্থ হয়ে গেছে, ওনাকে দেখাশোনার জন্য কাজের লোক দিয়ে হবে না। দাদুকে বিয়ে করাবো, তাহলে নতুন দাদিমা আসবে, সেই দেখাশোনা করবে। দাদু যেন শুনে না, থাপ্পড় দিয়ে ঘুরিয়ে ফেলবে। যাই হোক, দাদুকে কল দিচ্ছি, কথা বলে নেই, তোমরা গিয়ে ঘুরে আসো। মামা চলো তো, আমিও ওই কলেজে ভর্তি হয়েছি তো, ওইখানে আমি তুমি একসাথে থাকবো। তুই আবার ওইখানে ভর্তি হইতে গেছস কেন? আব্বু করে দিয়েছেন, ওঠো তাড়াতাড়ি, রেডি হয়ে নাও। আতিয়া, আশিক, রাব্বি জোর করে তুলে রেডি করে নিল। চারজন লাগেজ গুছিয়ে রেডি হয়ে বের হয়ে গেল। স্টেশনে গিয়ে বসে থাকলো ট্রেনের অপেক্ষায়। আয়ান রাব্বি হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো। ট্রেন আসলে আতিয়া দুজনের হেডফোন খুলে দিয়ে বলে, চল। রাব্বি আদিত্য একসাথে উঠে পড়লো লাগেজ নিয়ে। চারজন ট্রেনে উঠে পড়লো। আদিত্য রাব্বি একসাথে বসলো। আশিক আতিয়া একসাথে বসলো। 5 ঘন্টা জার্নি করে পৌঁছে গেল। রাব্বি আদিত্য লাগেজ নিয়ে স্টেশন থেকে বের হইল। গাড়ি সামনে এসে থামলো। আরিফ বের হইলে আদিত্য জড়িয়ে ধরল। আরিফ আদিত্যের কপালে চুমু দিয়ে বলল, ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আপনি তো দেখি বড়িওয়ালা হয়ে গেছেন। হাহা, বড় ম্যাম স্যার কেমন আছেন? আরে তোকে কতবার বলবো আমাকে নাম ধরে ডাকবি? আমরা তো ক্লাসমেট ছিলাম, তাই না? তারপর যাই হোক, মামা কেমন আছো? আলহামদুলিল্লাহ। মামা আমি তো ভাবছিলাম মামা আমাকে ভুলে গেছে। ধ্যাত, মামাকে কি ভোলা যায় নাকি? ওঠো গাড়িতে। সবাই গাড়িতে উঠে বসলো। আদিত্য আরিফের সামনে বসলো। আদিত্য বলে ওঠে, ভাইয়া শুনলাম তোমার শালিকা নাকি সুন্দরী। এটা কি বলো? তুমি তো এখানকার কোনো কিছু খেয়াল রাখো না, আমার শালিকার খবর কিভাবে জানলে? আমার ফ্রেন্ড বলছে। রাকিব? হুম। তাহলে ওই গোয়েন্দা তোমার? ওই আর কি। আদিত্য আরিফের সাথে মজা করতে লাগলো। আরিফ বাসার ভিতরে গাড়ি থামালে আদিত্য গাড়ি থেকে নামলে রাকিব এসে আতিয়া আশিকের গলে মালা পরিয়ে দিয়ে বলল, আপনাদের স্বাগতম। কি ব্যাপার শালাবাবু, এত ভালোবাসা দেখানোর কারণ? বিয়ে করব, আপনাদের সাহায্য লাগবে, তাই তেল দিচ্ছি। রাকিবের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরিফ রাগি লুক নিয়ে তাকালে রাকিব বলে ওঠে, এই ভাইয়া চোখ বড় বড় করবে না, আপু দুলা ভাই এসে গেছে। আপু দুলা ভাই, আপনারা চান না আপনাদের ভাই চোখের পর্দা করুক, জিনা থেকে বেঁচে থাকি? হ্যাঁ। রাকিবের কথা শুনে আতিয়া কান ধরে হাসতে হাসতে বলে, সব বুঝলাম, বন্ধুর মতো আবার বউ রেখে পালিয়ে বেড়াবি। বউকে ভালো লাগবে না, বোনের বাড়িতে গিয়ে পড়ে থাকবি নাকি? আমি কি ওর মতো বোকা নাকি যে বউকে রেখে বোনের কাছে গিয়ে থাকবো? ভেতরে চলেন আপু ভাইয়া, আমার হবু বউকে দেখায়, 100% পছন্দ হবে আপনাদের। হ্যাঁ তাই নাকি? চল তাহলে দেখি। সবাই যেতে লাগলো। আদিত্য হুট করে তিয়ার কথা মনে পড়ে গেল। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, ওই তো এখানে থাকে না শুনেছি, না থাকাই ভালো। বেইমান একটা আমার সাথে বিয়ে হয়েছিল, আমাকে বোকা পেয়ে আমার সামনে বয়ফ্রেন্ডকে ফ্রেন্ড বানিয়ে সারা রাত কথা বলতো, বিয়ের পর পরক্রিয়া করত। ঠিক করেছিলাম, তুলির আইডিয়াটা সুন্দর কাজে লাগছিল। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল বাসায়। আদিত্য বাসার ভিতরে ঢুকে দেখে তিয়া আতিয়াকে জড়িয়ে ধরে আছে। আদিত্য তিয়াকে দেখে চোখ বড় বড় করে ফেল। আদিত্যের কানে কানে রাব্বি এসে বলে ওঠে, খালামণি আগে থেকেই বেশি সুন্দর লাগতেছিল তাই না? খালামণি শর্ট প্যান্ট থেকে শাড়িতে পরিদের মতো লাগতেছে। মামা তুই কি ক্র্যাশ খাইলি নাকি? সর, ওর থেকে সুন্দর মেয়ে আমার গার্লফ্রেন্ড। আদিত্য রাব্বিকে সরিয়ে দিল। তিয়ার চোখ আদিত্যের দিকে গেল। তিয়া মুগ্ধ নয়নে আদিত্যের দিকে তাকিয়ে থাকলো। আদিত্য দাদুর কাছে বসে বলল, দাদু তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো? এতদিন ভালো ছিলাম না, আলহামদুলিল্লাহ সবাইকে দেখে সুস্থ লাগছে নিজেকে। দাদু, আমি একটা জিনিস ভেবে এখানে এসেছি। কি জিনিস? তোমাকে বিয়ে করাবো। আদিত্যের কথা শুনে রাকিব মুখে পানি দিয়ে বেশম খেল। সাথে সাথে সবাই চোখ বড় বড় করে তাকালো। দাদু বলে ওঠে, আমার লাঠিটা কোথায়? লাঠি দিয়ে কি করবে? রাকিব লাঠি কোথায় রে?
এই যে দাদু, এই নাও। লাঠিটা নিয়ে আদিত্যকে মারতে যাবে। আদিত্য লাফ দিয়ে উঠে দৌড়ে গিয়ে আতিয়ার পেছনে দাঁড়িয়ে বলে ওঠে, এত রেগে কেন যাচ্ছ? তোমার একা থাকতে কষ্ট হয়, তাই একটা দাদিমা নিয়ে এসে দিলে। তার সাথে ভালো সময় কাটাতে পারবে, তাকে নিয়ে হানিমুনে যাবে, আনন্দ করবে। লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না। আমি কি তোর মতো নারকি রে? বউ থাকা শক্ত, বোনের কাছে থেকে বউ নিয়ে প্রীতির আলাপ করব? আমি এক নারীর আসক্ত, তোদের মতো হাজার নারী লাগে না। যতদিন বেঁচে আছি আমি আমার স্ত্রীর স্মৃতি নিয়ে মারা যেতে চাই। অন্য কোনো নারীকে আমার দরকার নাই। দাদুর কথা শুনে আদিত্যর কিছুটা লাগলো। আদিত্য তিয়ার দিকে একবার তাকালো, আবার চোখ সরিয়ে বলে ওঠে, তুমি বোকা, তাই একজনের জন্য সারা জীবন নষ্ট করছো। তুই যা আমার চোখের সামনে থেকে। 3 বছরে একটা বাদর তৈরি হয়েছস। ভালো কথা বললাম, ভালো লাগলো না? আদিত্য যা তো, বেশি কথা বলিস না। এই আদিত্য চল তো। আদিত্য লাগেজ নিয়ে চলে যেতে লাগলো। রাকিব বলে ওঠে, এই মায়ের খাওয়ার ব্যবস্থা করস কেন? হ্যাঁ, দাদু দাদিমাকে কত ভালোবাসে তোর কোনো ধারণা আছে? আর কখনোই এসব বলিস না, ঠিক আছে? ওইটা রাখ। তুই যে বললি ওই মালটা এখানে থাকে না, তাহলে এখানে কি করে? আরে দাদু অসুস্থ হয়ে গেছিল। দাদুকে সেবা যত্ন করে যেমন দেখছিস, খাট থেকে উঠতেও পারে নাই। এতদিন তোর সাথে ভিডিও কলে কথা বলে তার 1 ঘন্টা পর অসুস্থ হয়ে পড়েছিল। ও আচ্ছা, তা তোর গার্লফ্রেন্ড কোনটা? আরে আপুর পাশে যে দাঁড়িয়ে আছে ওইটাই। মাশাল্লাহ, বিয়ে করিস না, প্রেম করতাছস? প্রেম করতে থাক, বিয়ে করলে এসব মেয়েরা পরকিয়া শুরু করব। চুপ কর, ওর কানে গেলে না আমাকে মেরে উগান্ডা পাঠিয়ে দিবে। সব মেয়ে এক না, ওই নম্র ভদ্র একটাই মেয়ে। ওর কোনো ছেলে ফ্রেন্ড নাই। আমি ওর বেস্ট ফ্রেন্ড, আর আমিই ওর সব। আর নিজের জিনিসকে নিজেকে সামলাতে হয়। একটাই কথা বললে তো রাগ করবি। টিয়া অপুকে দোষ দেওয়া যায় না, তোরও দোষ ছিল। উনি তখন তরুণী, ওর বিয়ে হয়েছিল। স্বামী কিছু বুঝে না। প্রতিটা মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে। বাসর ঘরে জামাইকে কাছে তো দূর, স্বামী দাদুর কাছে গিয়ে ঘুমায়। স্বামী স্ত্রীর ভেতরে যে সম্পর্ক সেটাই জানে না। কি বলতে চাস? কি বলবো, বিয়ে করেও সিঙ্গেল থাকতে হয়েছে তাকে। আবার 3 বছর পর জামাই আবার গার্লফ্রেন্ড বানাইছে। তো সেই চুপ করে থাকবে নাকি? হ্যাঁ, আমাকে তো সব শিখে নিতে পারতো, তাই না? 14 বছরের বাচ্চাকে আবার কি বাল শিখাবে? হ্যাঁ, 4 বছর ধরে তোদের বিয়ে হয়েছে। তোকে কখনো কাছে পেয়েছে? ওই যে এখনো তোর বউ হয়ে আছে, এইটাই তোর ভাগ্য ভালো, বুঝলি? চুপ কর, জ্ঞান দিস না। মুক্ত করে দিব খুব তাড়াতাড়ি। এই মুক্ত করে দিবি মানে? ডিভোর্স দিব। আদিত্যর কথা শুনে রাকিব চমকে গেল। রাকিব বলে ওঠে, এইটাই অনেক বড় অন্যায় হবে। উনি তোকে এখন ভালোবাসে। যতটুকু বুঝতে পারি রনির সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। ভদ্র নম্র হয়ে চলাফেরা করে। উনি অনেক পরিবর্তন হয়ে গেছে। তুই জানোস, ওনাকে ওনার বাবা মাও উঠতে বসতে কথা শোনায়, সবার কথা হজম করে তোর বউ হয়ে আছে। ওনাকে তো কবে বলেছে ডিভোর্স দিয়ে বিয়ে করে নিতে। উনি কারো কথা শুনে নাই, জানিস? বলিস কি? ঠিক বলছি। শোন, এখনো সময় আছে। নিজের বউকে ভালোবাসতে শিখে। ওইসব লুচ্চা মেয়েদের সাথে এত কথা বলে কোনো লাভ নাই, বুঝলি? চুপ কর। ওই মামা, তোরা কি নিয়ে এত কথা বলছিস রে? বাগনা, তোর গার্লফ্রেন্ড কি অবস্থা রে? হ্যাঁ, বেকআপ হয়ে গেছে। কি? কেন? আমার গুণধর মামা আছে তো, ওই বেটি মামার উপর ক্রাশ খেয়ে আমাকে ভাগনা বানিয়ে দিয়েছিল, পরে বেকআপ হয়ে যাবে। রাব্বির কথা শুনে রাকিব আদিত্যর দিকে তাকালে আদিত্য দাঁতে দাঁত চেপে হেসে বলে, আমি কিছু করি নাই। এভাবে তাকিয়ে থাকিস কেন? তুই ভাই এত খারাপ কেমনে হইলি? ভাগনার জীবনটাও বেদনাময় করে দিলি কিভাবে? হ্যাঁ, আরে ধ্যাত, আমি কি করছি? ওই মেয়েটা এমন করবে আমি কি জানতাম নাকি? ওই তো আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, আমাকে SMS দিত, আমি জাস্ট SMS করতাম। এতে ওই আবার আমার উপরে ফিদা হয়ে আছে, আমি জানতাম নাকি? তাকিয়ে আছোস কেন? মার ওকে। রাকিব আদিত্যকে মারতে যাবে। আদিত্য সোজা রুমের ভিতরে ঢুকে বলল, আরে ভাই, আমার দোষ নাই। আর ওই মেয়ে ভালো না গেছে, ভালো হয়েছে আমার ভাগ্নেকে সেকা দিত। তুই চুপ কর, সব জায়গায় ঝামেলা করস। এখন থেকে গার্লফ্রেন্ড বানালে জীবনে তোকে দেখাবো না। বাহ, পরিচয় তো দূর। ওকে, আমার বউয়ের দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো। ধ্যাত, আমাকে এত খারাপ ভাবস নাকি? তো ওকে বিশ্বাস নাই,
যা রাব্বি, পাশের রুমে থাকো। আচ্ছা মামা। রাকিব চলে গেল। রাব্বি রুমে চলে গেল। আদিত্য লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। আদিত্য গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিয়া লাগেজের সব জামা কাপড় ভাঁজ করতেছে। আদিত্য বলে ওঠে, আপনাকে আমার জিনিসে হাত দিতে বলছি। আদিত্য কথাগুলো বলে রেগে সব ভাঁজ করা জামা কাপড় ফেলে দিল। তিয়ার হাতে পায়ের সাথে লাগলে তিয়া ব্যথা পেয়ে হাত ধরে বলল, এমন কেন করছো? এখান থেকে যান। আর আলমারিতে আপনার জামা কাপড় কেন বের করে এই রুম থেকে যান? এইটা আমার স্বামীর রুম, আমি কেন ওই রুম থেকে যাব? আমি কারো স্বামী না। রনির রুমে যান। ওর রুমে গিয়ে নিজের জামা কাপড় রাখেন। কি বলতে চাচ্ছ? যা বলতে চাচ্ছি ভালো করে জানেন। ছড়েন এখান থেকে। আদিত্য তিয়াকে সরিয়ে দিয়ে জামা কাপড় সব এক পাজা করে নিয়ে ভিতরে রেখে দিল। তিয়া বলে ওঠে, এইভাবে কেউ রাখে? কাবার্ড সরালে তো সব পড়ে যাবে। সেইটা আমি বুঝবো। তিয়া কিছু বলতে যাবে তার আগেই আদিত্যর ফোন বেজে উঠলে আদিত্য ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলো। লাউড স্পিকারে দিয়ে ড্রেসিং টেবিল উপর রেখে মাথায় হেয়ার ডে করতে লাগলো আর কথা বলতে লাগলো। মাথা আশ্রে বলে ওঠে, ঘুমাবো, রাতে কথা বলবো। জার্নি করে এসেছি, মাথা ব্যথা করছে। আদিত্যর কথা শুনে মেয়েটা বলে ওঠে, ওকে যান। আচ্ছা শোনো না। বলো। আদিত্যর কথা শুনে বলে, আগামীকাল তাহলে আমার সঙ্গে দেখা করতে আসবে তো? হোটেলে দেখা করলে যাব। আদিত্যর কথা শুনে মেয়েটা ঠিক করে হেসে দিয়ে বলে, বিয়ের আগে ওইসব চলবে না। ওকে, তাহলে আমিও অন্য কাউকে ধরবো। আমারও তো সময় নাই টাইম পাস করার। আমাকে যদি ভালো না বাসো তাহলে তোমার সাথে সম্পর্ক রেখে কি হবে? আদিত্যর কথা শুনে মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলে, ওকে ঠিক আছে, বাট আগামীকাল সম্ভব না, বেশিক্ষণ থাকতে পারবো না। 7 দিন পর আগামীকাল জাস্ট তোমাকে দেখতে যাব। ওকে বাই, ভালো থাকো। আদিত্য কথাটা বলে মেয়েটাকে ব্লক করে দিল। তিয়ার কান্না আসতে লাগলো। তিয়া চুপচাপ একপাশে দাঁড়িয়ে থেকে আদিত্যকে দেখতে লাগলো। আদিত্য পিছনে ঘুরে তিয়াকে না দেখার ভান করে খাটে শুয়ে পড়ল। তিয়া সোফায় বসে আদিত্যর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এতটা পরিবর্তন কিভাবে হতে পারলে আদিত্য? তুমি তো আগে এমন ছিলে না। এতটা নিচে নেমে গেছো, মেয়েদের নিয়ে হোটেলে যাও শুরু করেছো। নিজের স্ত্রীকে তো কখনো কাছে টেনে নিলে না। তুমি ছোট ছিলে বলে তোমার কাছে যেতে দেই নাই। আজ তুমি বড় হয়েছো, তাও তোমাকে কাছে পাওয়ার কি কোনো অধিকার আমার নাই? তিয়ার চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। রাকিব রুমের ভিতরে ঢুকলে সাথে সাথে তিয়ার চোখ মুছে ফেল। রাব্বি তিয়ার পাশে বলছে, কোলে মাথা দিয়ে শুয়ে বলল, খালামণি কান্না করছিলেন কেন? মামা কিছু বলছেন? না, তা কোথায় ভর্তি হইলি? মামাদের সাথে তোমাদের কলেজে ভর্তি হয়েছিল। কি মামাদের সাথে? মানে মামা আমি ওখানে থাকবো। নানুর কলেজে ভর্তি হয়েছিলেন। ও, তাহলে তোদের দুইজনের ভর্তি করাতে দুলাভাই কলেজে এসেছিল? হ্যাঁ। ও আচ্ছা, আমি সেদিন কলেজে যাই নাই, আমার বান্ধবী বলল এসেছিল। আচ্ছা ওটাও বাদ দাও, কান্না কেন করছিলে সেটা বলো। চোখে কিছু পড়ছিলে? খালামণি মিথ্যা বলছিল না, মামার জন্য কান্না করছিলেন। রাব্বির কথা শুনে তিয়া কিছুই বলল না। রাকিব বলে ওঠে, রাব্বি চলো, আদিত্য ঘুমিয়ে গেছে। মামার ঘুম বেশিক্ষণ হবে না। কেন? 2টা পাগল কল দিবি। রাব্বি বলতে বলতে আদিত্যের ফোন বেজে উঠল। রাব্বি বলে ওঠে, খালামণি ফোনটা রিসিভ করে বলো তুমি মামার বউ হও। না, রেগে যাবে নাকি? ওই আগের আদিত্য নাই। রাকিব কিছু বলবে তখনই আদিত্য ঘুমু ঘুমু চোখে ফোন রিসিভ করে বলল, ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে? আদিত্যের কথা শুনে ওই পাশে মেয়েটা বলল, আমাকে ব্লক মারছো কেন? আদিত্য বলে ওঠে, যেই মেয়ে সহজে শরীর দিতে চায় ওই মেয়ে যে কত ভালো হবে বোঝা হয়ে গেছে। ঘুমাতে দে, কল দিস না, লাথি খাবি। উত্তে, তুই তো ভালোবাসার প্রমাণ দিতে বললি। রাখ তোর প্রমাণ। তুই যে কতজনকে শরীর দিয়েছিস তার কোনো হিসাব আছে নাকি? ফোন রাখ, কল দিলে খবর আছে। আদিত্য মেয়েটাকে ব্লক করে ঘুমাতে যাবে তখনই ফোন বেজে উঠল। কল রিসিভ করে বলে উঠল, আবার কল দিস? আরে আমি কেবল দিলাম।
ও তুলি, সরি, কোথায় তুমি? আদিত্য কথাটা বলে বসলো। তুলি বলে ওঠে, ঢাকায় আছি। তুমি বাসায় এসেছো? হ্যাঁ, ফ্রি আছো নাকি? হ্যাঁ। চলো কফি ডেটে যাই। এখন রেস্ট নাও, জার্নিং করে এসেছো। ধন্যপাতা ভর্তা করে দিব নাকি? দিলে মন্দ হয় না। দুজনেই হেসে দিল। আদিত্য বলে ওঠে, আচ্ছা থাকো, ঘুমাবো, পরে কথা হবে। ঠিক আছে। আদিত্য কল কেটে দিয়ে ফোন রেখে ডান দিকে তাকাতে দেখে রাব্বি, রাকিব, তিয়া তাকিয়ে আছে। আদিত্য বলে উঠল, এভাবে তাকানো মানে কি? 49টা পূর্ণ হলে মামা ট্রিট দিবে। মজা নিস। আরও শুন, মামা খালামণি সারা কোনো লয়াল মেয়ে পাবে না। যত জায়গায় যাক লাভ হবে না, দিন শেষে খালামণির কাছে আসতে হবে। রাকিব, এইটাকে নিয়ে যা তো। যাবে না খালামণি? কোলে শুয়ে আসি, দেখতে পারছো না? শুয়ে থাক, আমার বিষয়ে কথা বলিস না। আদিত্য কথাগুলো বলে ঘুরে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে আদিত্যের ঘুম ভেঙে গেল। আদিত্য হুট করে লাইট জ্বালিয়ে দিলে আদিত্যের চোখে এসে লাগলো। আদিত্য রেগে বলে ওঠে, এভাবে কেউ লাইট জ্বালায় হুট করে নাকি? আপনাকে কি বলছি লাইট জ্বালিয়ে দিতে? সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় লাইট দিব না নাকি? আমার রুম থেকে জানতো। তিয়া কিছু না বলে বাথরুমে চলে গেল। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আদিত্য সোফায় বসে রিমোট নিয়ে টিভি দেখতে লাগলো। আতিয়া বলে, কি রে, তুই টিয়ার সাথে খারাপ ব্যবহার কেন করছস? তোমাকে বলে দিয়েছে ওই মেয়েটা আসলে ঝামেলা বাঁধানোর জন্য সেরা। চুপ কর, ওই বলে নাই, রাব্বি বলছে। রাব্বি কিভাবে জানলো? ওই না বললে কি ওই মন পড়ছে নাকি? হো, মনে পড়ছি। তুই খারাপ ব্যবহার না করলে তো খালামণি কান্না করতো না। আমি রাকিব, দেখেছিলেন খালামণি কান্না করছিল। আমাদের দেখে তাড়াতাড়ি করে চোখে জল মুছে নেয়। ভালো গোয়েন্দা হয়ে গেছস। আতিয়া এসে বলে। আদিত্য বিরক্ত হয়ে বের হয়ে গেল। রাত 10টায় বাসায় আসলে দেখে সবাই খেতে বসেছে। আতিয়া বলে ওঠে, টিয়া, এখন তো খেতে আয়, আদিত্য চলে এসছে। আদিত্য, ফ্রেশ হয়ে খেতে আয়, বেশি কথা বলিস না, আসতে বলছি আয়। খাবো না, ক্ষুধা নাই। টিয়া, তোর জন্য না খেয়ে আছে, তাড়াতাড়ি যা। হাহা, কি আমার জন্য না খেয়ে আছে? উফ, এই মেয়ে নাটক করার জন্য সেরা রে। আদিত্যের কথা শুনে তিয়ার খারাপ লাগলো। আতিয়া রেগে গেল। আদিত্য সোজা রুমে চলে গেল। তিয়া বলে ওঠে, আপু, আমার বিষয়ে ওকে কিছু বলবে না। আমি চাই না কেউ আমার সম্পর্কে ওকে কিছু বলুক। তুই বস তো, যে তোর মূল্য দিতে জানে না তার জন্য আবার না খেয়ে থাকা লাগবে কেন? বস বলছি। ক্ষুধা নাই, খাবো না, তোমরা খাও। আদিত্য ফ্রেশ হয়ে নিচে এসে রাব্বির পাশে গিয়ে বসলো। তিয়া আদিত্যকে খাবার দিতে গেলে আদিত্য বলে ওঠে, আমি নিচ্ছি, আপনাকে দেওয়া লাগবে না। আদিত্য চামচ নিয়ে নিজে সব বেড়ে নিতে লাগলো। আতিয়া তিয়াকে ধমক দিলে তিয়া বসে পড়ল। আদিত্য খাবার খেতে লাগলো। তিয়াও খেতে লাগলো। তে আর চোখে আদিত্যকে দেখতে লাগলো আর খেতে লাগলো। আদিত্য ফোন বেজে উঠলে আদিত্য কল রিসিভ করে বলল, বলো। আদিত্যের কথা শুনে সোনালি বলে ওঠে, আদিত্য, তুমি কাউকে আমার বাসায় আসতে বলবে একটু। আমি ঢাকা চলে এসেছি, কি হয়েছে বলো তো? আদিত্যের কথা শুনে সোনালি কান্না করতে করতে বলে, আমার অনেক ভয় লাগছে, তুমি কি আমাদের বাসায় আসবে একটু? বাসায় কেউ নাই, আমার অনেক কান্না পাচ্ছে, কিছু বকেটে ছেলেরা বাসার সামনে ঘুরঘুর করছে। আচ্ছা, ভয় পাও না, আমি আসছি। কোথাও যাবি? সোনালির বাসায় কেউ নাই, ওই অনেক ভয় পাচ্ছে। আজকে রাতে ওর সাথে থাকবো। একা একটা মেয়ের বাসায় তোকে যেতে হবে না, গেলে টিয়াকে নিয়ে যাবে। ওনাকে কেন নিয়ে যাব? আমাকে যেতে বলছে, আমি একা যাব। যেতে হবে না, হয় টিয়াকে নিয়ে যাবি, না হইলে যেতে হবে না। ওর রুম শুধু খোলা আছে, ওইখানে 3 জন কিভাবে থাকবো? এত কিছু জানি না, তুই কি একা ওর সাথে থাকবি নাকি? ফাজলামি করস তুই? টিয়া খেয়ে রেডি হয়ে আদিত্যের সাথে চলে যা। আমি তো ঠিক। আদিত্যর পুরো কথা শেষ করার আগেই আতিয়া রেগে চেয়ার থেকে উঠলে। আদিত্য ভয় পেয়ে গেল। আদিত্য বলে উঠল, ঠিক আছে, ওনাকে নিয়ে যাব।
আদিত্য তাড়াতাড়ি খেয়ে নিল। খাওয়া শেষ করে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বলো। যাচ্ছি। তিয়া পানি খেয়ে হাত ধুয়ে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে বোরকা পরে নিল। নিচে আসলে আদিত্য ভুর কুচকে তাকালো। তিয়া বলে, চলো। আদিত্য তিয়াকে নিয়ে বের হইল। আদিত্য বাইক বের করলে তিয়া এসে আদিত্যের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসলো। আদিত্য বাইক চালাতে লাগলো। তিয়াকে বলে উঠল, জিন্স প্যান্ট মেয়ে আবার বোরকা পরে, বাবা এত পরিবর্তন। সবাই সারা জীবন একটা থাকে না, সবাই পরিবর্তন হয়। একদম। এই যেমন আমি আগে এনজয় করা বুঝতাম না, এখন নিজের মন মতো চলি, কত আনন্দ করি। তুমি বেশি পরিবর্তন হয়ে গেছো। ব্রেক কষলে তিয়া সোজা আদিত্যের উপরে গিয়ে পড়ল। আদিত্যের সারা শরীর শিউরে উঠল। তে আদিত্যকে জড়িয়ে ধরে বসে থাকলো। আদিত্যের ভালো লাগলো প্রকাশ করলো না। 20 মিনিটের ভিতরে চলে গেল। বাসার সামনে গেলে দেখে সত্যি কয়েকজন ছেলেরা হাঁটাহাঁটি করছে। আদিত্য তিয়াকে বলল, নামো। তিয়া নেমে পড়ল। আদিত্য সোনালীকে কল দিলে কল রিসিভ করলে আদিত্য বলে ওঠে, গেট খোলো। আসছি। সোনালী তাড়াতাড়ি করে এসে গেট খুলল। আদিত্য বাইক ভিতরে নিয়ে গেল। তিয়া ভিতরে গেল। সোনালী অবাক হয়ে গেল। সোনালী গেট আটকিয়ে দিয়ে তালা মেরে দিল। আদিত্য সোজা রুমে চলে গেল। সোনালী ওর পিছন পিছন যেতে লাগলো। তিয়া ওদের পিছন পিছন গেল। সোনালী বলে ওঠে, কুত্তা তুই মেয়ে নিয়ে এসেছিস কেন? আব্বু যদি জানে যে আমার বাসায় তুই মেয়ে নিয়ে এসেছিস, আমার কি হাল করবে তোর কোনো ধারণা আছে? ওয়েট, চিন্তা করো না, ওইটা আমার বউ। আদিত্যের কথা শুনে তিয়ার বুকের ভিতরে ঢুক করে উঠল। খুশিতে চোখে পানি চলে আসলো। সোনালী অবাক হয়ে বলে ওঠে, সত্যি তিয়া তো, নাকি অন্য কাউকে তিয়া হিসাবে সাজিয়ে নিয়ে এসেছিস? আরে বাবা, আমাকে এত অবিশ্বাস করো কেন? সত্যি ওইটা আমার বউ। তুমি কি সত্যি তিয়া, নাকি আবার ওর কথা মতো বানিয়ে বলবে তুমি তিয়া? জি, আমি তিয়া। বোরকা খুলো। তিয়া বোরকা খুলে সোনালী চোখ বড় বড় করে ফেলল। সোনালী অবাক হয়ে বলে, মার্শাল্লাহ, এই সত্যি তো? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। এত সুন্দর বউ হইলে তুই কুত্তা এত রিলেশন কেন করস? এইটা তোমার সুন্দর মনে হইল, আর সুন্দর হইলে যে মন পরিষ্কার হইবে তোমাকে কে বলেছে? চুপ কর বোন, বসো তুমি। এই কুত্তা কোথায়, কিছু মনে করো না। সমস্যা নাই আপু। বসো বসো, কি খাবে বলো? তুমি আসবে আমি তো জানতাম না। কুত্তা একবারও বলবে না? সমস্যা নেই আপু, এত উত্তেজিত হয়েন না। আমি খেয়ে এসেছি, পেটে একদম জায়গা নেই। এই দুইজনের বকবক শেষ হইলে বেবি তোমার হাতে 1 কাপ চা খেতে চাই। আচ্ছা, বানিয়ে দিচ্ছি। তিয়া তুমি চা খাবে নাকি কফি? উনিও চা খাই, নিয়ে আসো 3 কাপ বানিয়ে দাও। পরে আর কিছু খাবে তোমরা? সকালে খাবো, এখন কিছু খাবো না। আপু, আমি আপনাকে সাহায্য করি। ওকে, আর কিছু খাবে তোমরা? না বাবা, তুমি থাকো। তুমি আমার বাসায় নতুন এসেছো। আমার আম্মু আব্বু থাকলে অনেক খুশি হইতো। আর তোমাকে দিয়ে কাজ করাইছি, এইটা জানলে আমাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। কি ভর্তা বানাবে? যেই ভর্তা বানাক আমাকে যেন দেয়, খিচুড়ির সাথে খাবো। আদিত্যের কথা শুনে দুজন হেসে ফেলল। তিয়া বলে ওঠে, আপু, মেহমান করে ফেলেছেন বোন তো বলেন। বোনকে সাহায্য কি খুব ক্ষতি হয়ে যাবে নাকি? আমি তো সাহায্য করলে আমার ভালো লাগবে। এই দুইজন যাও তো, আমি একটু আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। সোনালী আদিত্যের মাথায় থাপ্পড় মেরে তিয়াকে নিয়ে চলে গেল। সোনালী তিয়া কথা বলতে লাগলো। সোনালী বলে ওঠে, আদিত্যর ব্যবহারে কষ্ট পাচ্ছ তাই না? এখনো সময় আছে আদিত্যকে নিজের কন্ট্রোলে নেওয়ার। ওই আমাকে সহ্য করতে পারে না, আমাকে ঘৃণা করে। ওই তুমি কি জানো ওই কেন তোমাকে ঘৃণা করে? ওর গার্লফ্রেন্ডকে বকা দিয়েছিলাম, ওকে থাপ্পড় মেরেছিলাম দেখে তো ওই আমাকে ঘৃণা করে আপুর বাসায় চলে গিয়েছিল। গার্লফ্রেন্ডকে তুলির কথা বলেছে নাকি? হ্যাঁ, বাট আপনি ওকে চেনেন? আরে ধ্যাত, তুলি ওর গার্লফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড হয়। তুলি আগে থেকে ফাজিল, আর তুলির আমার বোন। কি? হ্যাঁ, তুলি আদিত্যর গার্লফ্রেন্ড না। তুমি রনিশ নামে যে ছেলেকে ফ্রেন্ড বলেছিলে, তার সাথে কথা SMS সব আদিত্য দেখে ফেলেছিল। আদিত্য তো তোমার
কোনো ফোন চুরি করে নিয়ে গেম খেলতো, যেইটা তুমি জানো না। তুমি আর রনির নামে ছেলেটা রিলেশন ছিলেন, সাথে তোমাদের কিছু ছবি, যেইটাই ওর মনে নিতে পারছিল না, ওই ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করে। তুলি আগে এর থেকে একটু বেশি চালাক চতুর। তুলি সব শুনে আদিত্যকে বলে ওর সাথে প্রেমের অভিনয় করত, যাতে তুমি দেখো। আর তুমি কিছু বলে ওই ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যাবে। ওদের অভিনয়ের ফাঁদে তুমি পা দাও। ওই তোমার সাথে রনিকে সহ্য করতে না পেরে তোমার কাছ থেকে দূরে সরতে চাইছিল। সোনালির কথা শুনে তিয়া চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিয়া বলে ওঠে, হ্যাঁ, আমি রনির সাথে রিলেশনে ছিলাম। সেটা আমি রাগের বশে ওর প্রপোজাল একসেপ্ট করেছিলাম। ওই আমাকে ছেড়ে গেলে আমি বুঝতে পারি আমি আদিত্যকে 1 বছরের ভেতরে ভালোবেসে ফেলেছি। আমি রনির সাথে সব সম্পর্ক শেষ করে দেই। আমি রাগে ওই কাজগুলো করেছি। আজ আমি পস্তাচ্ছি। আর আমি কি করতাম বলেন? বাবা মা দাদু জোর করে আদিত্যর সাথে বিয়ে দিল। যে কিছু বোঝে না, 14 বছরের ছেলে কতই বা বুঝবে। প্রতিটা মেয়ের বাসর রাত নিয়ে কত স্বপ্ন থাকে, আমারও ছিল। সেখানে যার সাথে বিয়ে হয়েছে, স্বামী বাসর রাতে আমি ধরেছিলাম বলে আমার হাতে কামড় দিয়ে দাদুর কাছে চলে গেছে। ওই আমার হাজবেন্ড হয়। 5 মাস পর ওকে বুঝিয়ে আমার সাথে থাকতে রাজি করাই, কিন্তু ওকে ধরতে পারি নাই। অন্য কিছু না হোক, স্বামীকে তো জড়িয়ে ধরে ঘুমাতে তো পারবো, তাই না? সেই সুযোগও নাই। ওর গায়ে হাত তুলে ওর হাত সরিয়ে দিয়ে বলে, আপু আমার শরীরে হাত দিস না তো। মেয়ে মানুষ হয়ে ছেলে মানুষের গায়ে হাত দাও কেন? এইসব আজব আজব কথা শুনলে কার ভালো লাগবে বলেন? সোনালি কথা শুনে তিয়া লজ্জা পেয়ে বলল। সোনালি হেসে চা 2 কাপ নিয়ে বলল, কান্না করো না, এখনো সময় আছে আদিত্যকে নিজের করে নেওয়ার। কিভাবে? ও তো হাজার নারীতে আসক্ত। যে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, সেই মানুষকে কিভাবে আমি নিজের করে নিব? আমার যতটুকু জানা, আদিত্য মেয়েদের সাথে কথা বলে অনেক, বাট কোনো মেয়ের সাথে এখনো দেখা করে নাই। বাট দেখা করতেও পারে, আমি শিওর না। যাই করুক শোনো, ওই যেহেতু ছেলে মানুষ, যত ভাব দেখাক না কেন, নারীদের প্রতি সব পুরুষের আসক্ত হবেই। তুমি ওর সামনে এমনভাবে থাকবে ওই যেন তোমার প্রতি আসক্ত হয়। আর আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি তুমি বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো। এর থেকে বেশি খোলা করে বলা সম্ভব না। না, বুঝতে পারছি। সোনালি চা নিয়ে যেতে লাগলো। দেখো 2 কাপে বানিয়ে কি করি। কি করবেন? চলো যাই। রুমে গেলে সোনালি আদিত্যের দিকে চা এগিয়ে দিয়ে বলল, আদিত্য 2 কাপ বানিয়েছিল, তুই আর তিয়া 1 কাপে খা। হাজব্যান্ড ওয়াইফ তো তোরা। আর আবার চা ছাড়া এখন কাজ হবে ভয়ে মাথা ব্যথা করছে। ধ্যাত, উনি কেন আমার মুখের এটো খাবে? এই নেন, আপনি খান, আমি খাবো না। চুপ কর। স্বামী স্ত্রী 1 কাপে 1 জায়গায় ঠোঁট লাগিয়ে চা খাইলে তো সুন্নত। ধ্যাত, কি কও? আমি তোমার ছোট ভাই। ফ্রেন্ড হইতে হইতে একদম উল্টিয়ে যাচ্ছ। সোনালি কিছুটা বেজ্জতি হইল। সোনালি বলে ওঠে, যাই হোক, দুইজনই একসাথে খা। তিয়া, তোমার কোনো সমস্যা আছে? না। তাহলে তো হইল। তিয়া আর পাশে বসো। তিয়া আদিত্যের পাশে বসলো। আদিত্য 4 কাপ এগিয়ে দিয়ে বলল, আপনি খান, আমি খাবো না। তোমরা তাহলে ভিতরে শুয়ে পড়ো, আমি বাহিরে গেলাম। তোর বউ তো তোর আছেই, এখন বাহিরে থাকা লাগবে না। 3 জন একসাথে শুয়ে থাকা যাবে। দূর, তোমার যে খাট। ওই আমার খাটকে অপমান করবি না। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি পাকনামি করছো? ওই আমি তোর বড়, আমি পাকনামি করব না স্বাভাবিক? এত রেগে যেও না। তিয়া মাঝখানে শুয়ে পড়ো, আমি ওই পাশে শুয়ে আছি। আদিত্য, তুই এখানে শুয়ে পড়। আমি ঘুমাবো না, আমি বাহিরে বসে থাকবো। সোনালি বাম পাশে গিয়ে শুয়ে পড়ল। তিয়া শুয়ে পড়ল। আদিত্য বাহিরে যেতে চাইলে তিয়া হাত ধরল। আদিত্য এক ঝটকে শরীরে এক সাইডে শুয়ে পড়ল। অল্প জায়গা নিয়ে সোনালি বলে ওঠে, বেশি কথা বলিস না, তিয়া শুয়ে পড়ো। লাইট অফ। আদিত্য লাইট অফ করে দিল। তিয়ার পাশে শুয়ে থাকতে লাগলো। সোনালি তিয়াকে ঠেলতে লাগলো। তিয়া সোজা আদিত্যের উপর গিয়ে পড়ল।
আদিত্য বিরক্ত হইলে দেখে সোনালি তিয়ার সাথে চেপে আছে। আদিত্য তিয়াকে কিছু বলল না। তিয়া আস্তে আস্তে আদিত্যের বুকে মাথা দিল। আদিত্যের নিঃশ্বাস ঘন হয়ে আসতে লাগলো। তিয়া ঘুমানোর ভান করে শুয়ে থাকতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, আমির বুকে মাথা দিয়ে শুয়ে থাকার শান্তি আলাদা। তে আদিত্যের উপর হাত পা তুলে দিল। আদিত্য পাথরের মতো জমে যেতে লাগলো। আদিত্য ভাবতে লাগলো, এই কোন সমস্যার মাঝে এসে পড়লাম। এভাবে থাকলে তো নিজের কন্ট্রোলে হারিয়ে ফেলবো। আর সোনালি এমন বাজে স্বভাব কেন? এক জায়গায় শুয়ে থাকতে পারে না? আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে তিয়া আরামে শুয়ে থাকতে লাগলো। তার মাথার চুলের ঘ্রাণে আদিত্যকে মাতাল করে দিতে লাগলো। আদিত্য উঠতে যাবে, সাথে সাথে তিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। আদিত্য পড়ে যেতে নিলে তিয়ার দিকে শুয়ে ঘুরে থাকলো। আদিত্য না চাইতেও তিয়াকে জড়িয়ে ধরল। তিয়া থমকে গেল। তিয়ার সারা শরীরে কারেন্টের ঝটকা দিল। আদিত্য তিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সোনালি উঠে তিয়ার শরীরে হাত দিলে তিয়া আদিত্যকে নিয়ে মাঝখানের দিকে গেল। সোনালি বলে ওঠে, ঘুমিয়ে গেছিস নাকি? হ্যাঁ, আপনার প্ল্যান কাজে দিয়েছে। আপনি এখনো ঘুমান নাই? না, তুমি ঘুমাও, আমিও ঘুমিয়ে যাই। ধন্যবাদ। সোনালি মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে গেল। তিয়া আদিত্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আদিত্যের ঘুম ভাঙলে চোখ খুলে দেখে তিয়া ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আদিত্য আস্তে আস্তে তিয়াকে বালিশে শুয়ে দিল। তিয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে চলে গেল। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বের হয়ে দেখে তিয়া উঠে গেছে। আদিত্য বলে ওঠে, ফ্রেশ হয়ে আপুকে তো সাহায্যও করতে পারেন, নাক ডেকে ঘুমাচ্ছেন। গাধা, মাইর খাবি। তিয়া, ধীরে আস্তে উঠো, গাধার কথা শুনতে হবে না। আপু, আমি বের হব। ফ্রেন্ড বাসায় যাবি নাকি? ওকে যাও, এর ভিতরে রান্না শেষ করে নেই। আদিত্য বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। এদিকে তিয়া ফ্রেশ হয়ে সোনালীকে সাহায্য করতে গেল। সোনালী বলে ওঠে, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসে থাকো। আমিও কাজ করি, দুজন মিলে করলে কাজ তাড়াতাড়ি শেষ হবে। তিয়া সোনালীর কথা না শুনে কাজ করতে লাগলো। হঠাৎ করে গেটে শব্দ হইলে, আদিত্য মনে হয় এসেছে, আমি গেট খুলে দিয়ে আসছি। আচ্ছা। তিয়া গেট খুলতে চলে গেল। গেট খুলে দিলে সামনে থাকা লোকগুলো অবাক হয়ে গেল। তুলি কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, তিয়া আপু। তুলি? জি আপু, আপনি এখানে? আম্মু আব্বু উনি আদিত্য ওয়াইফ তিয়া আপু, আর আপু আমার আম্মু আব্বু। তিয়া সালাম দিল। তুলির আব্বু আম্মু তিয়াকে আদর করতে লাগলো। তিয়াকে নিয়ে ভিতরে গেল। সবাই মিলে কথা বলতে লাগলো। আদিত্য 12টার ভিতর বাসার ভিতরে ঢুকলো। আদিত্য তুলির আব্বু আম্মুকে সালাম দিল। তুলিকে দেখে বলল, হাই মেরি জান। নাটক কম করে প্রিয়, ভাবি জানে তোমার ফ্রেন্ড হয় আমি। পাকনামি করস কেন? ভিতরে আয়, কথা কম বল। সামনে থেকে সর। আদিত্য তুলিকে সরিয়ে দিয়ে সোনালীর রুমে চলে গেল। আদিত্য, তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই ফ্রেশ হয়ে নে। আমি খাবো না আপু। আপু এত কষ্ট করে তোমার জন্য রান্না করলো। অল্প করে নিয়ে এসো, বেশি নিয়ে এসো না। তুই যে মায়ের খাওয়া খাবি। আন্টি, সোনালীর মাথায় তার ছিঁড়ে গেছে। আদিত্যর বাচ্চা, মায়ের খাবি কিন্তু। ডাক দিব নাকি? বাদুর। সোনালী চলে গেল। আদিত্য ফ্রেশ হতে চলে গেল। সোনালী ফ্রেশ হয়ে এসে সোনালী খাবার দিলে আদিত্য সোফায় বসে খেতে লাগলো। তুলি এসে বলল, ভাবিকে খাওয়া দে। যাকে তাকে আমি খাওয়াই দেই না, সর তুই, খেতে দে। আগামীকাল তো কলেজে, তুই কি যাবি? তাহলে তো দেখাই হবে। ভাবি আপনি যাবেন না? যাব। এই আমার খাওয়া প্রায় শেষ, রেডি হয়ে নেন, বাসায় যাব। রাব্বি বারবার কল দিচ্ছে। সোনালীর আম্মু এসে বলে, আজ যাওয়া যাবে না, বৌমাকে নিয়ে এসেছ, কয়েকদিন থেকে তারপর যাবে। আন্টি, অন্য একদিন এসে থাকবো, আজকে থাকতে পারবো না। রাব্বি অনেক জ্বালাচ্ছে, কল দিয়ে ওই কোথাও যাবে, সেখানে যেতে হবে। রাব্বিকে নিয়ে আসলি না কেন? একটা রুম খোলা রেখে গেছস, 3 জন থাকতে যে ঝামেলা হয়েছে। আপুকে বললাম এই মালটাকে নিব না, আমার কথা শুনলো না। একা আসলে বাহিরে থাকা যাইতো, সারা রাত গার্লফ্রেন্ড সাথে কথা বলা যাইতো। আদিত্যর কথা শুনে সোনালীর আম্মু বলে, আদিত্য, কি ধরনের কথা বলো? বউ কখনো কি মাল হয় নাকি? সম্মান দিয়ে কথা বলতে শিখো। সরি আন্টি। আদিত্য সবার সাথে কথা বলতে বলতে
খাওয়া শেষ করলো। সোনালির আপু মার্কেটে এসেছে, তিয়ার জন্য শাড়ি 3 পিস কিনে নিয়ে এসে দিল। তিয়া নিতে না চাইলেও আদিত্য বলে ওঠে, নিয়ে নেন, ঢং করেন না। সোনালির আম্মু বলে ওঠে, আদিত্য তুমি কথা বলো না তো, আমরা কথা বলছি তো। বৌমা নাও, আমাদের বাড়িতে নতুন আসলে নাও, নতুন নিলে আমরা অনেক খুশি হব। তিয়া নিয়ে নিল। আদিত্য হাত ধুয়ে সবার থেকে বিদায় নিয়ে তিয়াকে নিয়ে বের হয়ে গেল। তিয়া আদিত্যের কাঁধে হাত দিয়ে যেতে লাগলো আর ভাবতে লাগলো, বউকে মাল বলে কি বিচ্ছিরি ভাষা বলে একটা মানুষ এত খারাপ কিভাবে হয়। আদিত্যের ফোন বেজে উঠলে আদিত্য একটা চিপা গলিতে চলে গেল। তিয়া বলে ওঠে, এদিকে কোথায় যাও? চুপ করে থাকেন তো। আদিত্য কিছু দূর গেলে গাড়ি থামালো। আদিত্য নেমে পড়ে একটা মেয়ে সোজা এসে জড়িয়ে ধরল। আদিত্যকে কিস করতে যাবে। আদিত্য সজোরে ধাক্কা মেরে বলল, দূরে থাক, দূর থেকে কথা বল। তুই আমার বউ নাকি যে সোজা এসে কিস করতে নিয়েছিস? আদিত্যের কথা শুনে মেয়েটা বলল, আদিত্য আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার ফিয়ান্সে, আমি তোমাকে জড়িয়ে ধরতেই পারি। মেয়েটার কথা শুনে পিছনে তিয়া রাগ হতে লাগলো। রাগে দুঃখে কান্না আসতে লাগলো। আদিত্য বলে ওঠে। তিয়া আদিত্যের কথাই খুশি হয়ে গেল। মেয়েটা তিয়াকে দেখে বলে। আদিত্যের কথা শুনে মেয়েটা কান্না করতে করতে বলে ওঠে, আমার বউ পিছনে দাঁড়িয়ে আছে, ভালোভাবে কথা বলছি, এতে মাথায় উঠে পড়ছস? কি কথা বলবি তাড়াতাড়ি বল, নাটক করবি তো এখানে থাপ্পড় মেরে দাঁত সবগুলো ফেলে দিয়ে যাব। আরো বাজে কথা বলতে যাবে তিয়া মেয়েটাকে বলল, তোমার বউ মানে? তুমি আমাকে ধোকা দিলে? এই তোকে একবারও বলছি যে আমি তোকে ভালোবাসি বা তোর সাথে আমি রিলেশন করছি? কাজের কথাই আয়, মেজাজ বিগড়ে দিস না। আমি তোকে কোনো হেল্প করব না। আর আপনি ওকে বিয়ে করেছেন, ও একটা লুচ্চা ছেলে। কত মেয়ের সাথে প্রেম করে আপনার কোনো ধারণাও নাই। কত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে আপনি জানেন? জাস্ট শাট আপ। আমার স্বামীর নামে আপনার থেকে কোনো কিছু আমি শুনতে চাই না। আমার স্বামী কেমন আমি ভালো করেই জানি। কথা শুনে মেয়েটা হেসে বলে, এই লুচ্চার সাথে জীবনেও সুখী হবেন না। ওকে ডিভোর্স দিয়ে দেন। আমার কথা বিশ্বাস না হলে আমি আপনাকে দেখাচ্ছি। মেয়েটার ফোনে কিছু ভিডিও পিক দেখাতে লাগলো। আদিত্য ভুরকুচকে তাকিয়ে দেখতে লাগলো। তিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিয়ার বুকের ভিতরে ঝড় উঠে গেল। তারপর তিয়াও নিজেকে স্বাভাবিক করে নিল। আদিত্য বলে ওঠে, এইসব এখানে দেখাচ্ছিস? তোর চাকরি গেছে, স্যার দেখতে পেলেন ওই কি করে বেড়াচ্ছে। আমাকে আর কিছু বলা লাগবে না। আদিত্য ফোন বের করে কল কেটে দিল আর ক্যামেরা অফ করে দিল। মেয়েটার ফোনে কল আসলে আদিত্য মুচকি হাসি দিয়ে বাইক ঘুরিয়ে তিয়াকে বলল, উঠেন। মেয়েটাও বলতে লাগলো, আদিত্য তুই কাজটা ঠিক করলি না। আমি তোকে ছাড়বো না। আমি তোকে কখনোই সুখী হতে দেব না। আদিত্য কিছু না বলে তিয়াকে নিয়ে চলে গেল। তিয়া কান্না করতে লাগলো। আদিত্য কিছু বলল না। আদিত্য সোজা লেকের পাড়ে চলে গেল। আদিত্য বাইক থামিয়ে বলল, ওইখানে বসেন। আমি বাসায় যাব, আমার ভালো লাগছে না। আমার সাথে কি আপনাকে আসতে বলছিলাম? আসছেন যেহেতু চুপচাপ ওইখানে বসে থাকেন, আমার কাজ আছে। এখন বাসায় গেলে হবে না। তিয়া না চাইলেও বসে থাকলো। আদিত্য হাঁটাহাঁটি করতে লাগলো। হঠাৎ করে কেউ আদিত্যকে ধাক্কা মারল। আদিত্য সাথে সাথে তিয়ার পাশে বসে পড়ল। তিয়ার কোলে মাথা রাখলে তিয়া লজ্জা পেয়ে গেল। আদিত্য ফোনে বলতে লাগলো, আমার কাছে পেন ড্রাইভ ওই জড়িয়ে ধরার সময় ওর প্যান্টে থেকে নিয়ে নিয়েছিলাম। আদিত্যর কথা শুনে তিয়া অবাক হয়ে গেল। সামনে বেঞ্চির মানুষটা আদিত্যর কথা শুনে বলে, গুড, ওকে তো বের করে দিয়েছে। এই মেয়েটাকে নতুন মেয়ে নাকি? না, আমার ওয়াইফ। শুনো, আমি পরে তোমার সাথে দেখা করব। আমি গাছের ওইখানে ফেলে দিয়ে যাচ্ছি, তুমি নিয়ে নিও। আর ওকে ফলো করে আমার মনে হয় ওই ওদের সব জানিয়ে দিতে পারে। আদিত্য কথাটা বলে কল কেটে উঠে পড়ল। তিয়ার হাত ধরে বলে ওঠে, চলেন। আদিত্য বাইকের ওপর উঠে পড়ল। তিয়া বাইকের পিছনে উঠলে আদিত্য পকেটে ফোন রাখার নাম করে পেন ড্রাইভ ফেলে দিয়ে চলে গেল। কিছুক্ষণের ভিতরে লোকটা নিয়ে চলে গেল। তিয়া বলতে লাগলো, এগুলো কি হচ্ছে? বিয়ে হচ্ছে। কি যাতা বলো? তুমি কোনো খারাপ গ্রুপের সাথে লিপ্ত আছো নাকি? হ, রেপ করার গ্রুপের সাথে আছি। সিঙ্গেল থাকতে কি আর ভালো লাগে? চাহিদা মেটানোর জন্য তো মানুষ দরকার হয়, তাই না? ছি, তুমি এত নোংরা, তোমার মানসিকতা এত খারাপ, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি আগের আদিত্য আর নাই, তোমার সাথে থাকা সম্ভব? আমি ভেবেছিলাম আমার ভুলে তুমি চলে গেছো। আজ তো দেখতে পারছি তুমি আর মানুষ নাই, অমানুষ হয়ে গেছো। হ, আমি তো অমানুষ।
আমি আবার মানুষ ছিলাম কবে? আদিত্যর কথায় তিয়ার ঘৃণা হতে লাগলো। তিয়া আদিত্যের কাঁধের উপর হাতটা সরিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে থাকলো। বাসায় পৌঁছে গেলে তিয়া নেমে চলে গেল। আদিত্য রাব্বি কল দিয়ে বাইরে আসতে বলল। রাব্বি আসলে ওকে নিয়ে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে আদিত্য রাব্বির বাসায় বসলো। আতিয়া আদিত্যের গালে সজোরে থাপ্পড় মেরে দিল। আদিত্য গালে হাত দিয়ে অসহায়ভাবে আতিয়ার দিকে তাকালে আতিয়া বলে ওঠে, কি শুরু করছস তুই? এত নোংরা হয়ে গেছস। তুই একদম আমার ছেলের সাথে মিশবি না। আমি চাই না তোর মতো আমার ছেলে খারাপ হয়ে যাক। তুই দিন দিন এত নিচে কিভাবে নামতে পারস? আমি মেনে নিলাম টিয়া ভুল করেছিল। রনির সাথে বিয়ের পরও রিলেশন ছিল। টিয়ার আগে বসে সব করেছে, আর তুই তো মাথা ঠান্ডা করে নোংরা খেলায় মেতে উঠছস। আমি কি করলাম? আদিত্যের কথাই আতিয়া রেগে আরো কয়েকটা থাপ্পড় মেরে বলে, তুই কি করছস? তুই জানোস না আমাকে সব খুলে বলা লাগবে? আরে তুই ভুলে যাস না, একদিন তোরও সন্তান হবে। যখন তোর মেয়ের সাথে তোমার মতো কোনো বকাটে ছেলে এসে জীবনটা ধ্বংস করে দেয়, তখন তুই বুঝতে পারবি তুই কি করছস। এখনো সময় আছে, নিজেকে শোধরা। তোর সকল পাপের শাস্তি তোর সন্তানরা পাবে, দেখে নিস। আতিয়ার কথায় আদিত্য পাত্তা না দিয়ে চাবি ঘোরাতে ঘোরাতে চলে যেতে নিল। দাদু বলে ওঠে, আদিত্য, তুমি কিন্তু সবকিছুর নিমিট ক্রস করে ফেলেছ। আল্লাহকে দেখে ভয় পাও। বউ থাকতে কখনো অন্য নারীর কাছে সুখী হবে না। এখনো সময় আছে, স্ত্রীকে সম্মান করো, তাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো। ওকে অনেক কষ্ট আমরা আটকিয়ে রাখছি, একবার চলে গেলে পরে কিন্তু পস্তানো লাগবে। ইয়া যেমন এখন পস্তাচ্ছে। থাকতে কে বলছে? চলে যেতে বলেন। ওকে, আমি চলে যাচ্ছি। আমার বাবা মা যা বলবে আমি তাই করব। কার জন্য এত কিছু সহ্য করে থাকবো? যে মানুষটা চরিত্রহীন পুরুষ কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না। ওকে চলে যা। আমারও আর মনে হয় তোর লাইফটা আর নষ্ট করার কোনো দরকার নেই। টিয়া দৌড়ে রুমে চলে গেল। টিয়া নিজের জামা কাপড় গোছাতে লাগলো। আদিত্য গোসল করে বের হয়ে দেখে টিয়া লাগেজ গুছিয়ে চলে যাচ্ছে। আদিত্য কিছু না বলে ফোনটা চার্জার থেকে খুলতেই টিয়া দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য থমকে গেল। টিয়া কান্না করতে করতে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সম্পত্তি কখনোই কাউকে দেই নাই। আমি রনির সাথে সম্পর্কে ছিলাম ঠিক, ওই আমার হাত পর্যন্ত ধরতে পারছে, এর বাহিরে কিছুই নাই। আমি রাগের বশে এসব করছি। তোমাকে তুলির সাথে দেখে আমি প্রথম বুঝতে পারছিলাম তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারবো না। তোমাকে ওর সাথে দেখে আমার বুকের ভেতরে ঝড় উঠে গেছিল। না কিছু বলতে পারছিলাম, না সহ্য করতে পারছিলাম। সেদিন আমি সহ্য করতে না পেরে তোমাকে থাপ্পড় মেরেছিলাম। তুমি চলে যাওয়ার পর রিয়েলাইজ করি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে আমি প্রতিনিয়ত মিস করতাম। কথাগুলো বলে হামা করে কান্না করতে লাগলো। আদিত্য পাথরের মতো দাঁড়িয়ে আছে। টিয়া কান্না করতে করতে বলতে লাগলো, আদিত্য, আমার কিচ্ছু চাই না। তুমি সে আগের আদিত্য হয়ে যাও না। আমি তোমার কথা মতো চলবো, কখনোই তোমাকে কষ্ট দিব না। আমি তোমার সকল কথা মেনে চলবো। তুমি সেই আগের আদিত্য হয়ে যাও। আমার অনেক কষ্ট হচ্ছে, তোমার সাথে আমি কাউকে মেনে নিতে পারবো না। আমি তোমার পায়ে ধরি, আগের আদিত্য হয়ে যাও না। আমার সেই আগের আদিত্যকে লাগবে। আমার দরকার নাই শারীরিক চাহিদার, আমার কিচ্ছুর দরকার নাই। শুধু তোমার বুকে মাথা দিয়ে আমি ঘুমাতে চাই, আর কিচ্ছু লাগবে না। তাও ফিরে আসো না আদিত্য। টিয়া কান্না করতে করতে আদিত্যর পায়ের কাছে পড়ে গেল। পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য ফোন বেজে উঠলো। আদিত্য টিয়াকে সরিয়ে দিয়ে কল রিসিভ করে চলে গেল। টিয়া অঝরে কান্না করতে করতে বলতে লাগলো, আদিত্য, আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আদিত্য, আমাকে প্লিজ একবার সুযোগ দাও তোমাকে ভালোবাসতে। আদিত্য কিছু না বলে সোজা ছাদে চলে গেল। আদিত্য কারোর সাথে কথা বলতে লাগলো। 10 দিন পর, আদিত্য, কলেজে কি যাবি আজ? এখন কিন্তু সব গুরুত্বপূর্ণ ক্লাস হয়, কোচিং না নিলে ফেল করবি। ভাই চল না আজ যাই। যাবো। রাব্বি যাবে নাকি? আপু নিয়ে যাবে? আমাদের সাথে যেতে দিবে না? না। ও আচ্ছা, যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আদিত্য ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল। নিচে গেলে দেখে
রাব্বিকে আতিয়া খাওয়াই দিচ্ছে আর নিজে খাচ্ছে। আদিত্য টেবিলে বসলে দাদু খেয়ে উঠে গেল। আদিত্য বলে ওঠে, দাদু আমার সাথে কি আর কথা বলবেন না নাকি? আমাকে এভাবে ইগনোর কেন করছেন? আদিত্যের কথায় কোনো উত্তর না দিয়ে চলে গেল। আদিত্য হালকা খেয়ে নিল। রাব্বি বলে ওঠে, জাস্ট সেট আপ। কিসের মামা? আমি কতবার বলছি ওর সাথে কথা বলবি না। তোর কানে কি কথা যায় না নাকি মগজে ঢুকতে চায় না? থাক রাব্বি, আমার সাথে কথা বলিস না, তোর আম্মু যেহেতু চায় না। রাব্বির কথা শুনে আতিয়া ধমক দিয়ে বলে উঠল। রাব্বি আর কিছু বলল না। রাব্বি খাওয়া শেষ হইলে আতিয়া রাব্বিকে নিয়ে বের হয়ে গেল। আদিত্য খাওয়া শেষ করে রাকিবের সাথে বাইক নিয়ে বের হয়ে গেল। রাকিব বলে, তুই তিয়া আপুকে সেদিন আটকালি না কেন? হ্যাঁ, কথা কম বল। আদিত্য কলেজের ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেল। রনি আতিয়াকে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আদিত্য দৌড়ে গিয়ে রনির বুকে লাথি মেরে ফেলে দিল। রাব্বি বলে ওঠে, মামা ওকে ভালো করে মার। ওই খালামণি বাজে বাজে কথা বলে প্রতিদিন। আম্মু বাধা দিতে আম্মুকে গালাগালি করছে। রাব্বির কথা শুনে আদিত্য রেগে গেল। রনি উঠে আদিত্যকে বলল, আদিত্য চৌধুরী যে মামা, না বললে চিনতাম না। অনেক শক্তি বাড়ছে শরীরে, তাই না? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। কি সমস্যা? আমার পেছনে কেন আসছেন? ওলে ওলে, এই কাপুরুষের জন্য আমাকে ছাড়ছিলি, আবার সেই তোকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি কি কোনো খবর রাখি না? ভালো লাগলো খুব, বাট এই একটু হিরোগিরি করছে। এই হিরোগিরি একটু ছুটিয়ে দেই। রনি কথাটা বলে আদিত্যকে লাথি মারল। আদিত্য সাইড হলে আদিত্যকে লাগলো না। আদিত্য হাত দিয়ে সজোরে মুখে ঘুষি মারল। সোজা রনির মুখ দিয়ে কলকল করে রক্ত পড়তে লাগলো। মারতে যাবে তখনই আদিত্য এক এক করে সবাইকে, আরো অনেক লোকে মারতে যাবে তখন আদিত্য এক এক করে সবাইকে মারতে লাগলো। আদিত্য মেরে সবগুলোকে ঘাড়ের উপর ফেলে দিল। রনি রুমাল বের করে হাত মুছতে মুছতে ওর মুখে ছুঁড়ে মারল। হাত দিয়ে হুমকি দিয়ে চলে গেল। রাব্বি হাসতে হাসতে বলে, কি মামা ওঠেন, শুয়ে আছেন কেন? আমি বললাম না আমার মামা আসলে আপনাদের সবার হাড্ডি গুঁড়া করে দিবে। সুস্থ হয়ে আবার আসেন দ্বিতীয় ডোজ নিতে। রাব্বি যা ক্লাসে। রাব্বি চলে গেলে তিয়া ওর ক্লাসে চলে গেল। আতিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে আদিত্য ক্লাসে গিয়ে বসলো। রাব্বি রাকিবও বসলো। রাকিব বলে ওঠে, চুপ কর, ক্লাস করতে দে। আদিত্য ক্লাস করতে লাগলো মনোযোগ দিয়ে। কলেজ ছুটি হয়ে গেল। আদিত্য কলেজ মাঠে রাকিবের সাথে বসে আড্ডা দিতে লাগলো। তিয়া বের হইলে আদিত্য বলল, বাইক নিয়ে যা, আমি আসছি। আমি বাইক নিয়ে গেলে তুই কিভাবে যাবি? তোকে ভাবতে হবে না, তুই যা। আদিত্য বাইকের চাবি দিয়ে দিল। আদিত্য হাঁটতে লাগলো। গেট দিয়ে বের হইতে দেখে তিয়া রিকশায় উঠে চলে যাচ্ছে। আদিত্য দৌড়ে গিয়ে রিকশায় উঠে পড়ল। তিয়া অবাক হয়ে গেল। আদিত্য বলে ওঠে, শাশুড়ি বাড়িতে যাব। তিয়া রিকশা থামাতে বলে রিকশাওয়ালা থামালে তিয়া নেমে পড়লো। আদিত্য নেমে পড়লো। তিয়ার পিছন পিছন হাঁটতে লাগলো। তিয়া কিছু দূর গিয়ে দাঁড়িয়ে রেগে বলে ওঠে, কি সমস্যা? আমার পেছনে কেন আসছেন? আমি কারো পিছনে যাচ্ছি না, আমার হাঁটতে মন চাইছে তাই হাঁটছি। ওই সাইডে গিয়ে হাঁটেন, আমার পেছনে কেন হাঁটেন? আমার মন যেদিকে হাঁটতে বলবে সেই দিকে হাঁটবো। আপনার সমস্যা হইলে আপনি যান। তিয়া বিরক্ত হয়ে ইজি বাইকে উঠে পড়ল। আদিত্য দৌড়ে গিয়ে উঠে পড়ল। তিয়া রেগে ধাক্কা মারতে যাবে, আদিত্য শক্ত করে জড়িয়ে ধরল। সামনে ছিটে পড়া লোকটা বলে ওঠে, এই ছেলে সাহস কত বড়, আমাদের সামনে আমাদের ভার্সিটির বড় আপুর সাথে নোংরামি করা বের করছি। আদিত্যকে মারতে যাবে, সাথে সাথে আদিত্য বলে ওঠে, কুল ব্রাদার, আমার বউ হয় রাগ করছে তাই রাগ ভাঙানোর চেষ্টায় আছি, আমাদের মাঝে নাক গলাবে না। আদিত্যের কথা শুনে ছেলেগুলো তিয়াকে জিজ্ঞেস করলে তিয়া হ্যাঁসূচক উত্তর দেয়। আদিত্য মিষ্টি করে হেসে বলে, বউ। আদিত্য ছাড়ো, কে তোমার বউ? হ্যাঁ, আমি তোমার কেউ না, আমাকে দয়া করে ছেড়ে দাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। ওকে ছেড়ে দিচ্ছি। আদিত্য ছেড়ে দিয়ে ভদ্র ছেলেদের মতো বসে থাকতে লাগলো। তিয়া গম্ভীরভাবে বাইরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। কি সমস্যা তোমার? কই, আমার তো কোনো সমস্যা নাই, আমার তো ভালোই লাগছে। আদিত্য বিরক্ত করো না প্লিজ, আমাকে আমার মতো থাকতে দিবে। তোমাকে তোমার মতো থাকতে দিতে মন চাচ্ছে না।
কেন তোমার মন চাইলে তুমি আমাকে ঘৃণা করবে, অবহেলা করবে, আবার মন চাইলে আমার কাছে এসে বিরক্ত করবে, তোমার যা মন চায় তাই করবে? তা তো অবশ্যই, আমি আমার মনকে বেশি গুরুত্ব দেই। ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি আমার মনের কথা শোনা শুরু করব। ওকে। আদিত্যের কথা শুনে তিয়ার কষ্ট হতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো, সত্যি সত্যি ডিভোর্স দিতে চাচ্ছ? যাই হোক, তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকতে পারো তাহলে দিও। তিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার আগে নিজেকে কন্ট্রোল করে নিল, হাত দিয়ে মুছে ফেল। তিয়ার বাসার সামনে গাড়ি থামলে আদিত্য নেমে পড়লো তিয়ার সাথে। তিয়াকে বলল, বউ, গাড়ি ভাড়া দিয়ে দাও, আমি মানিব্যাগ আনতে ভুলে গেছি। আদিত্যের কথা শুনে তিয়া ভাড়া দিয়ে চলে যেতে নিলে আদিত্য তিয়ার পিছন পিছন যেতে লাগলো। আদিত্য ভিতরে ঢুকলে তিয়া পিছনে তাকিয়ে বলে, তোমার সমস্যা কি? চলে যাও, আব্বু আম্মু দেখলে অনেক রেগে যাবে। আদিত্য কোনো কথা না বলে সোজা হাঁটতে লাগলো। আদিত্য কলিং বেল চাপ দিতে লাগলো। কাজের লোক দরজা খুলে দিল। আদিত্য সোজা ভিতরে ঢুকে পড়লো। আদিত্যকে দেখে তিয়ার আব্বু আম্মু বলে ওঠে, এই ছেলে কে তুমি? আরে শ্বশুর মশাই, মেয়ের জামাইকে চেনেন না? আদিত্য? যাক, খুব ভালো, মেয়ে জামাই হিসেবে আমাকে চেনেন। তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। আমি আছি, নিজের ইচ্ছে যাই, নিজের ইচ্ছে কারো কথা শোনার টাইম আমার নাই। আদিত্য, আমি তোমার চাচ্চু। আমি তো বললাম আমার কারো অনুমতি লাগে না। বউজান, যাও, রেডি হয়ে আসো আর লাগেজ গোছাও, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমার সাথে আমার মেয়েকে পাঠাবো না। তুমি একটা বেয়াদব তৈরি হয়েছ। বাবা মা না থাকলে যা হওয়ার কথা, এর থেকে ভালো ব্যবহার আশা করাই ভুল। রাইট আব্বু? চুপ কর, একটাও কথা বলবি না। তোকে আগেই বলছি আমরা ভুল করছি ওর সাথে বিয়ে দিয়ে। তোকে এখন তো বলছি আমরা অন্য জায়গায় বিয়ে দিব। তোকে ডিভোর্স দিয়ে দে ওকে। বড়লোক কাউকে পাইছেন নাকি? টাকা পয়সা ওয়ালা ছাড়া তো আপনার মেয়েকে বিয়ে দেওয়ার কথা না। মুখ সামলিয়ে কথা বলো আদিত্য, তোমার লিমিটের বাইরে যেও না। লিমিট দেখছেন কি? কেবল তো শুরু। যাই হোক, টিয়া যাও, রেডি হয়ে আসো। তুমি চাইলে আমি তোমার লাগেজ গুছিয়ে দিতে পারি। আমি যাব না। আমি তোমাকে নিতে এসেছি, তার মানে তুমি যাবে। আর ও হ্যাঁ, শ্বশুর মশাই আগামীকাল সময় করে আসেন বাসায়, সবাইকে সারপ্রাইজ দিব। কিসের সারপ্রাইজ? আর আমার মেয়েকে তোমার সাথে যেতে দিব না। তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তিয়ার আব্বু আম্মু শুনে রেগে আদিত্যকে লাথি দিয়ে টি টেবিলটাই ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, টি টেবিলের কাজগুলো যেভাবে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেল, তেমন আমাদের মাঝে ঝামেলা করতে যে আসবে তাকে আমি এভাবে গুঁড়া গুঁড়া করে ফেলবো। আদিত্যর গালে সজোরে তিয়া থাপ্পড় মেরে বলে ওঠে, কি শুরু করছো? হ্যাঁ, বেয়াদবির একটা লিমিট থাকে। আব্বুর সাথে এমন বাজে ব্যবহার করার অধিকার তোমাকে কে দিয়েছে? আর আমাকে নিয়ে যাবে কে? তুমি যে আমাকে নিয়ে যাবে, সেদিন তো তোমার পা জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম, কই আমাকে তো আটকালে না, আমাকে পা দিয়ে সরিয়ে দিয়ে চলে গিয়েছিলে। আজ কেন নাটক করতে এসেছো? হ্যাঁ, আমি তোমার সাথে যাব না। আমি যেহেতু সারা জীবনের মতো এসেছি, সেহেতু আর কখনোই যাব না। আদিত্য তিয়ার কথায় কিছু না বলে সোজা দৌড়ে তিয়ার রুমের দিকে যেতে লাগলো। তিয়া ও আদিত্যর পিছন পিছন যেতে লাগলো। তিয়া বলতে লাগলো, বের হয়ে যাও। কোথায় যাচ্ছ? হ্যাঁ, এখনই বের হয়ে যাও। আদিত্য, ঝামেলা করো না, ভাইয়ারা জানলে কিন্তু তোমাকে মারবে। তিয়ার কোনো কথা না শুনে আদিত্য রুমে ঢুকে লাগেজ নিয়ে আলমারির চাবি বালিশের নিচ থেকে নিয়ে কাপড় সব লাগেজের ভিতর তুলতে লাগলো। তিয়া রেগে কিছু বলার আগে আদিত্য তিয়ার নেকাব তুলে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া থমকে গেল। তিয়া সরিয়ে দিতে গেলে আদিত্য তিয়ার কোমর নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তিয়া রেগে আদিত্য ঠোঁটে কামড় দিয়ে ধরল। আদিত্য আস্তে আস্তে চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। তিয়া ছেড়ে দিল। তিয়া বলে ওঠে, আমাকে ছাড়ো, এখান থেকে চলে যাও। আমি তোমাকে নিয়ে যাব না হইলে যাব না। সব সময় জিত খাটে না। আমি তো খারাপ মেয়ে, আমার জন্য হঠাৎ এত ভালোবাসা কই থেকে আসলো? চলে যাও, আমি খারাপ মেয়ে, খারাপই থাকবো। যদি বলি তুমি খারাপ বা ভালো, সেটা দেখে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি নাই। যদি বলি আমি ঘৃণা অন্য কারণে করেছি, তোমাকে আমি ভালোবাসি, তারপরও কিছু জিনিসে আমি তোমাকে ঘৃণা করতাম। আমি রনির সাথে রিলেশন করতাম দেখে আমাকে ঘৃণা করতে, কষ্ট পেয়ে আমাকে সহ্য করতে পারতে না। রনির সাথে SMS গুলোতে নিজের অজান্তে খারাপ লেগেছিল,
কিন্তু আপুর বাসায় যাওয়ার পর তোমাকে আমি মিস করেছি। কিন্তু 1 মাস পর আমার সাথে যা হয়েছে, যার জন্য তোমাকে আমি সহ্য করতে পারি নাই। তুমি প্লিজ আমার সাথে চলো। কি এমন হয়েছে আমি শুনতে চাই। সব প্রশ্নের উত্তর আমি তোমাকে দিব। সত্যি বলতে আমি তোমার উপরে কখনোই রাগ করে থাকি নাই বা ঘৃণা করি নাই। আমি অন্য কারো রাগ তোমার উপর খাটিয়েছি। মানে অন্যের রাগ আমার উপরে খাটিয়েছো মানে? আজকের রাতটা যেতে দাও, তারপর সব তোমাকে বলবো। এখন দয়া করে আমাকে কোনো প্রশ্ন করো না প্লিজ বউ, আমার সাথে চলো না। তোমাকে ছাড়া ভালো লাগছে না। আমাকে আগে বলবে তারপর যাব। রাগ হচ্ছে কিন্তু চলো বলছি। ভালো লাগছে না, অনেক মাথা ব্যথা করছে। বাসায় গিয়ে তোমার আদর খাইলে ঠিক হইতে পারে। চলো। আব্বু আম্মু যেতে দিবে না। আমার বউকে আমি নিয়ে যাব, কারো বাপের ক্ষমতা নেই আটকাবে। আদিত্য, আব্বু আম্মু কিন্তু তোমার বড়, এভাবে কথা বলবে না। আর উনি আমার বাবা মা, ওনাকে অসম্মান করলে আমার খারাপ লাগে। ওকে বুঝলাম, তাহলে চলো। আচ্ছা, লাগেজে সব তুলে নেই। দুজন সবকিছু তুলে নিল। আদিত্য তিয়ার হাত ধরে লাগেজ নিয়ে নিচে নামলো। তিয়ার ভাইয়েরা আটকালো। আদিত্য বলল, ভাইয়া সামনে থেকে সরো, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি। তোমাদের সাথে আমার কোনো সমস্যা নেই, তাই ঝামেলা করো না। আদিত্য কথা শুনে তিয়ার বড় ভাই বলে, তুই আমার বোনের লাইফটাই শেষ করে ফেলছস, আবার আমার বোনকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছস, তাই না? এত বছর কিছু বলি নাই, এখান থেকে ভালোই ভালোই যা, না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না। আদিত্য তিয়ার বড় ভাইদের সরিয়ে দিয়ে তিয়াকে নিয়ে যেতে লাগলো। তিয়ার বড় ভাই কলার ধরতে আদিত্য রেগে এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলল, থামানোর চেষ্টা করো না বলছি। তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, তাই আমাকে রাগাও না। আগামীকাল সবাই আমাদের বাসায় আসবে। এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলল। আদিত্য তিয়ার হাত ধরে নিয়ে যেতে তিয়া হাত ধরলে আদিত্য নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। সোজা তিয়ার দুভাইকে মেরে ফ্লোরে ফেলে দিল। আদিত্য রেগে বলে ওঠে, বারবার বলছি বাধা দিয়েন না, আমার কথা কানে যায় না। আগামীকাল আসতে বলছি, আসবেন। আগামীকাল আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। আজকে কেউ একটা কথা বললে সবাইকে খুন করে ফেলবো বলে দিলাম। আদিত্য, তুমি আমার ভাইদের মারলে কেন? আমাকে বাধা দিতে না করছি না, চলো। আদিত্য তিয়াকে ধরে নিয়ে যেতে লাগলো। আদিত্য সিএনজি থামিয়ে তিয়াকে তুলে লাগেজ নিয়ে উঠে পড়ল। আদিত্য ফোন বেজে উঠলে আদিত্য কল রিসিভ করে বলল, আপনার বৌমাকে নিয়ে যাচ্ছি, চিন্তা করেন না। আর যত যাই হোক আমার স্ত্রীকে আর কষ্ট দিব না। আসলে আমি ভুল ছিলাম। ধন্যবাদ, আর আগামীকাল দেখা হচ্ছে, বাই। আদিত্য কথাগুলো বলে কল কেটে দিল। তিয়া বলে ওঠে, কার সাথে কথা বললে? আগামীকাল দেখো। আগামীকাল কেন করছো? কি আছে আগামীকালকে? কারো ভালো দিন, কারো দুঃখের দিন। এইটা আবার কেমন কথা? যা শুনলে ওইটাই। তিয়া আদিত্যের সাথে আর কোনো কথা না বলে চুপচাপ করে থাকলো। আদিত্যর বাসার সামনে গাড়ি থামালে দুজন নেমে গেল। আদিত্য ভাড়া দিলে তিয়া অবাক হয়ে তাকালো। আদিত্য দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে রাগী লুক নিয়ে বলে, আমাকে মিথ্যা কেন বললে? রেখেছিলে তাই তোমাকে দিয়ে ভাড়া দিয়েছি। দেখলাম বউ ভালোবাসে নাকি। তিয়া হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না। আদিত্য লাগেজ নিয়ে ভিতরে গেলে তিয়া ওর পিছন পিছন যেতে লাগলো। তিয়াকে নিয়ে বাসার ভিতরে গেলে সবাই অবাক হয়ে তাকালো। রাব্বি বলে ওঠে, খালামণি তুমি? এই কিসের খালামণি? আজ থেকে মামি বলে ডাকবি। আদিত্য কথা শুনে রাব্বি মিটিমিটি হেসে দিল। ঠিক আছে, আবার বলিও। মামি আপনি এখানে? মামার মতো বদ হচ্ছিস নাকি? ওই আর কি, মামার মতো হওয়ার ভাগ্য আমার নাই। দাদুমণি তুমি এখানে? দাদু, তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আসলে তাহলে? তোমার বেয়াদব নাতি ভাইয়াকে মেরে আমাকে নিয়ে এসেছে, একেবারে ফাজিল হয়েছে। আমার কোনো দোষ নাই, আমার বউ আমি নিয়ে আসতে গেছি, ওরা বাধা কেন দিব? তাই বলে তুই ওদের গায়ে হাত তুলবি? আমাদের মাঝে বাধা হইলে এমন হবেই। যাই হোক, দুইজন অনেক ক্লান্ত, এত কথা বলতে পারবো না। এই রুমে চলো। আদিত্য তিয়ার হাত ধরে লাগেজ নিয়ে যেতে লাগলো। রাকিব রাব্বি মিটিমিটি হাসতে লাগলো। আতিয়া তাকলে দুজনেই চুপ হয়ে গেল। আদিত্য তিয়ার ঘরে গেলে আদিত্য লাগেজ রেখে দরজা লাগিয়ে দিল। আদিত্য তিয়ার দিকে তাকালে তিয়া লজ্জে বলে ওঠে, ওইভাবে তাকিয়ে এদিকে কেন আসছো? না, আরে তোমার বোরকা খুলতে সাহায্য করব। তোমার মতলব ভালো না, যাও, আমার শরম করছে। শরম ভাঙিয়ে দিব, এখন সত্যি হেল্প করতে চাচ্ছি।
তিয়া কিছু বলল না। আদিত্য তিয়ার বোরকা নিকাব সব খুলে দিল। জামা খুলতে যাবে, তিয়া সাথে সাথে হাতে থাপ্পড় মেরে বলল, এই ফাজিল, সরো এখান থেকে। ইয়ে মানে থুক্কু, ভুল হয়েছে, চলো একসাথে গোসল করি। একদম না, তোমাকে দেখলে শরম লাগছে, যাও। ওকে, অন্য মেয়ের কাছে যাব নাকি? আদিত্যর কথা শুনে রেগে কলার ধরে বলে, ফোন করে ফেলবো একদম। তাহলে একটু আদর করি। দূর, না, পরে আমার সত্যি অনেক শরম লাগছে, আসলে বুঝতে তো পারছো। ঠিক আছে, যাও গোসল করে আসো। তিয়া গোসল করতে যাবে। আদিত্যর সাথে সাথে তিয়ার হাত ধরে টান দিয়ে খাতে ফেলে তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। তিয়া প্রথমে লজ্জা পেলে, পরক্ষণেই আদিত্যের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। দুজনেই একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আদিত্য তিয়ার বুকের উপরে শুয়ে থাকতে লাগলো। তিয়া বলে ওঠে, আদিত্য আমাকে ভালোবাসতে তাহলে কার রাগ আমার উপর খাটিয়েছো বলো না। তিয়া, আমার আম্মু বেঁচে আছে। আদিত্যের কথা শুনে তিয়া চমকে গেল। কি যাতা বলো? ঠিক বলছি, সকালে আম্মু বাসায় নিয়ে আসবো, তারপর সব প্রশ্নের উত্তর দিব। চলো গোসল করে নেই। আদিত্যকে আর কিছু বলতে দিল না। আদিত্য তিয়াকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। দুজনেই দুষ্টামি করতে করতে গোসল শেষ করে একে অপরের শরীর মুছে দিয়ে পোশাক পরে নিল। হট করে নিচে চিল্লাচিল্লির শব্দে তিয়া বলে ওঠে, আদিত্য, আব্বু ভাইয়ারা এসেছে মনে হয়। তুমি যাও, আমি আসছি। তিয়া নিচে চলে গেল। আদিত্য কারোর সাথে কথা বলে নিচে নামলে দেখে তিয়ার আব্বু দাদুর সামনে আঙ্গুল তুলে কথা বলছে। আদিত্যর সামনে গেলে তিয়ার আব্বু হাতের আঙ্গুল ধরে নামিয়ে দিয়ে বলল, নিচের দিকে তাকিয়ে কথা বলেন। আদিত্যর গালে থাপ্পড় মারার আগেই আদিত্য হাত ধরে ফেল। আদিত্য বলে উঠল, এই হাতে এত শক্তি দেখানো উচিত না, এই হাতে হাত করা পরার জন্য পারফেক্ট। আদিত্যের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। তিয়ার আব্বু বলে ওঠে, কি বলতে চাও? আমার হাত ছাড়ো। সময় হইলে বুঝতে পারবেন। তা কি সমস্যা? দাদুর দিকে আঙুল তুলে কথা বলার সাহস কে দিল আপনাকে? ছোট ভাইকে খুন করে শান্তি হয় নাই, আবার নিজের বাপকে খাইতে এসেছেন নাকি? আদিত্যের কথা শুনে সবাই থমকে গেল। তিয়ার আব্বুর বুকের ভিতর ধুপ করে উঠল। এসব কি বলিস আদিত্য? আরে আপু, যা শুনছো ঠিক শুনছো। এই লোকটার আবার মানুষ খাওয়ার অভ্যাস। আমাদের তো এতিম করছে, এখন আবার দাদুকে খেয়ে আমাদের একেবারে এতিম করে দিতে চাচ্ছে। আদিত্য, এসব কি বলো? আদিত্য, কি বলতে চাচ্ছ? ওয়েট। আদিত্য সদর দরজার দিকে চলে গেল। আদিত্য দরজা খুলে দিল। আদিত্য কাউকে জড়িয়ে ধরে সাথে সাথে হেঁটে যেতে লাগলো। বসার ঘরে গেলে সবাই কয়েক পা পিছিয়ে গেল। তিয়ার আব্বু কয়েক পা পিছিয়ে গেল। তিয়ার আব্বুর সারা শরীর ঘামতে লাগলো। আতিয়া দৌড়ে এসে আদিত্যর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, আম্মু, তুমি বেঁচে আছো? আম্মু, তুমি এতদিন কোথায় ছিলে? সবাই তো বলে আম্মু তুমি আব্বুর সাথে আমাদের ছেড়ে চলে গেছো। আম্মু, তুমি এতদিন কই ছিলে বলো না? আদিত্যর আম্মুকে আতিয়া জড়িয়ে ধরে চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলে, পরে বলছি আম্মু, আমার কান্না করো না। আম্মু, উনি আবার দাদুর দিকে আঙ্গুল তুলে কথা বলছে। আদিত্যর আম্মু দাদুর সামনে গিয়ে সালাম দিল। দাদু কান্নায় ভেঙে পড়ল। আদিত্যর আম্মু ধরে ফেলো, শান্ত করার চেষ্টা করতে লাগলো। তিয়ার আব্বু চলে যেতে নিবে, তখন আদিত্য হাত ধরে এক টান দিয়ে সোফার উপর ফেলে দিল। বোমা, তুমি বেঁচে আছো? তাহলে আমাদের কাছে কেন আসো নাই? কিভাবে আসবে দাদু? আপনার বড় ছেলে তো মহান ব্যক্তি, ছোট ভাইয়ের বউকে পাগল বানিয়ে পাগলা গারদে রেখে দিয়েছিল। এসব কি ধরনের কথা বলো? এসব কি বলছো আদিত্য? ঠিক বলছি, সবার মনের সব প্রশ্নের উত্তর আমি এক এক করে দিব। প্রথমে নদী, তোমাকে দেখলে আমার মাথায় রক্ত কেন ওঠে শুনবে। তোমার গুণধর বাবা যে ছোট ভাইয়ের সম্পদ নিজের করার জন্য তার ছোট ভাই স্ত্রীর গাড়ির ব্যাকফেল করে যেন সব ব্যবস্থা করে। ভাগ্যক্রমে তার ভাই মারা গেলে ভাই বউ জীবিত থাকে। তাকে একজন জঙ্গলের ভিতরে পেলে হসপিটালে নিয়ে গেলে তার জ্ঞান ফিরলে তোমার বাবা তার খোঁজ করতে করতে ওইখানে গিয়ে তার ছোট ভাইয়ের বউকে খুন করতে গিয়েও মানুষের কারণে পারে না। ওই মানুষটার জন্য তোমার বাবা তাকে খুন করতে না পেরে তাকে পাগল বানিয়ে পাগলাগারতে রেখে দেয়। এখন বলো, সেই খুনির মেয়েকে দেখলে কার রাগ হবে না? আমার জায়গায় তুমি থাকতে তাহলে কি আমাকে তুমি মেনে নিতে? আদিত্যের কথা শুনে দাদু রাগে দুঃখে তিয়ার আব্বুর গলা চেপে ধরে কান্না করতে করতে বলে,
আমার সন্তান তোর কি ক্ষতি করেছিল? কেন এমন করলি? যা করছি ঠিক করছি, ওর জন্য আমি সবসময় ব্যথা পেয়েছি। তোমরা সবসময় আমাকে বলতে ছোট ভাইয়ের মতো হতে পারিস না। কি করো, শুধু বাপের টাকায় বসে বসে খাস। আমি যেখানে যাই ওর জন্য আমাকে সবাই কথা শোনাতো। ওর এত সফলতা আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল, তাই আমি আমার পথের কাঁটা উপড়ে ফেলে দিয়েছি। এই আদিত্যকে ও খুন করার চেষ্টা করেছি, শুধুমাত্র তোমার জন্য পারি নাই। আজ যদি এই আদিত্যকে সরিয়ে দিতে পারতাম, এই সব কিছুই আমার সন্তানেরা পেত। তিয়ার আব্বুর কথা শুনে দাদু ঘৃণায় ধাক্কা মেরে বলে, ছি, তোকে সন্তান ভাবতেও ঘৃণা হচ্ছে। এত নিচে নেমে গেছিস যে নিজের পর বুঝলি না। আমার ছোট সন্তানটাকে মেরে ফেললি। তুই কি মানুষ নাকি অন্য কিছু? আমাকে তোমার সন্তান ভাবা লাগবে না। আমি তোমার মতো বেঈমান না। এক সন্তানকে শুধু ভালোবেসে যাব। আমি আমার সন্তানদের সমানভাবে ভালোবাসি। আমার মতো আমি না। আমি তোমার সন্তান হয়েও থাকতে চাই না। তোকে আমরা ভালোবাসি নাই, তুই আমাদের প্রথম সন্তান ছিলি। তোকে কতটা ভালোবাসছিলাম, তোকে বেশি বেশি আদর দিয়ে মাথায় তুলে ফেলছিলাম। আমাকে তোমরা কখনোই ভালোবাসো নাই। ওই শফিক হওয়ার পর থেকেই তোমরা সবসময় শফিক শফিক করতে। আমি যে তোমাদের সন্তান তোমরা মনে করো না। সব কিছুই শুধু শফিক। ওর মতো আমাকে ভালোবাসলে কি হতো আব্বু? আমাকে খুন করতে তোমরা বাধ্য করেছো। আমার মনে কোনো আফসোস নেই। তিয়ার আব্বুর কথা শুনে দাদু মারতে যাবে, তিয়া বলে উঠল, আবু তাই বলে তুমি এমন জঘন্য কাজ কিভাবে করলে? আবু তোমাকে আপু ভাবতে ঘৃণা হচ্ছে। আমি কিনা একটা খুনির মেয়ে? ছি। তিয়া কান্না করতে লাগলো। তিয়ার আম্মু রেগে তিয়ার আব্বুর মুখে থুতু দিয়ে বলে, ছি, তুমি এত খারাপ মানুষ। তোমাকে স্বামী ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। তিয়ার ভাইয়েরা বলে, আব্বু তুমি কাজটা ঠিক করো নাই। তুমি নিজের ভাইকে কিভাবে খুন করতে পারলে? ছি আব্বু। তিয়ার আব্বু বলে ওঠে, ভালো করছি, আমাকে কেউ জ্ঞান দিবি না। আমার নিজের ভালোর জন্য হলেও আমি তোদেরও খুন করতে পারি। আব্বু তুমি আসলেই আমাদের খুন করতে পারবে? তোমার বুকে একটুও কাঁপবে না? তুমি নিজের স্বার্থের জন্য 14 বছরের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছিলে। তুমি এত লোভী? ছি। হ্যাঁ, আমি লোভী। দাদু পুলিশকে কল করতে যাবে, সাথে সাথে পুলিশ চলে আসলো। তিয়া আব্বু দৌড়ে পালাতে যাবে, পুলিশ গিয়ে ধরে ফেললো। তের আব্বুকে নিয়ে গেল। তিয়ার আম্মু কান্না করতে লাগলো। তিয়াও ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আতিয়া বলে ওঠে, আদিত্য, তুই আম্মুকে কিভাবে খুঁজে পেলি? আপু আমি গোয়েন্দা এজেন্টদের সাথে কাজ করছি। আম্মুকে যে লোকটা বাঁচাইছিল তার একটা মেয়ে ছিল, সে আমার সাথে পড়তো। ওকে কিছু মেয়ের গ্রুপ ফাঁসিয়ে বিক্রি করে দেয়। ওই উধাও হওয়ার কয়েকদিন পর ওর লাশ পাওয়া যায়। তুমি সকালে একবার বলেছিলে না যে মেয়েটাকে কত খারাপভাবে মারছে? আল্লাহ যেন ওদের বিচার করে। ওই মেয়েটাই আমার ফ্রেন্ড ছিল, আমার এজেন্টদের সাথে ভালো সম্পর্ক ছিল। আমি ওর সাথে যারা এইসব করছে তাদের খুঁজতে এজেন্টদের সাথে কাজ করতে থাকি। ওই মেয়েটা কোথায় কোথায় যেত, কি করত, সব জায়গায় যায়। লাস্টে পাগলা গারোতে গেলে আম্মুকে দেখে আমি থমকে গেছিলাম। আমাকে একবারও বলস নাই এসব করছো? তুমি আম্মুর ওই অবস্থায় দেখলে কষ্ট পেতে, তাই আমি বলি নাই। আম্মু সুস্থ হইলে কে জানাবো ভাবছিলাম। 1 মাস পর অনেকটা ঠিক হয়ে যায়। সেদিন আম্মু আমাকে সব বলে দেয়। আমি সব শুনে মনে হচ্ছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। রাগে দুঃখে আমি বুঝতে পারছিলাম না কি করব। তোমাকে বলতে চাইও বলি নাই। আর আম্মুকে বাসায় নিয়ে আসবো সেটাও পারতাম না, কারণ ওই মেয়েটার খুনের সাথে ওইখানে কিছু নার্স জড়িয়েছিল। ওরা যদি জানতে পারতো উনি আমার আম্মু আর আমি ওদের ধরার জন্য এখানে আসছি, তাহলে আম্মুর ক্ষতি করত। তাই সব কিছু সামলিয়ে কাজ করতে হয়েছে। এর ভিতরে আম্মু পুরোপুরি ঠিক হয়ে গেল। আর এতদিনে আব্বু খুনের সব প্রমাণ জোগাড় করেছে। 2টা কেস নিয়ে কাজ করতে করতে এতদিন লেগে গেছে। আর আমি কোনো মেয়ের সাথে সত্যি করে রিলেশন করি নাই। যতগুলোর সাথে কথা বলছি সব মেয়েগুলো ওই গ্রুপের সাথে যুক্ত ছিল। হ্যাঁ, তার মানে ওই কাহিনী আমার গার্লফ্রেন্ড ওর কি? তোর গার্লফ্রেন্ড মানে? ওই খারাপ ছিল। ওই ছেলেদের ফাঁসাতো তোকে বলি নাই বলে রেগে সব প্ল্যান নষ্ট হয়ে যেত। এতটুকু ছেলে মাথায় এত বুদ্ধি কিভাবে আসলো? আর
এইসব করছো? যদি তোর কিছু হইতো? আতিয়া আদিত্যকে জড়িয়ে ধরে বলে, আমি তোকে কত ভুল বুঝেছি। ওই মেয়েটাও কি এইসবের সাথে জড়িয়েছিল? না, ওই আমার সাথে কাজ করত। তোমার কোলে যেভাবে মাথা দিয়েছিলাম, কিছু কিছু ক্ষেত্রে ওই আমার গার্লফ্রেন্ড অভিনয় করছে। আদিত্যর কথা শুনে তিয়া রেগে গেল। আদিত্য কান ধরে উঠবস করতে করতে বলে, সরি, আর জীবনেও এইসব কাজের ভিতরে যাব না। আমি আর তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না, প্রমিস। আমি তো খুনির মেয়ে, আমাকে এত সম্মান দেওয়ার কি দরকার আদিত্য? তিয়ার কথা শুনে আদিত্যের আম্মু তিয়াকে কাছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আমার ছেলে তোমার সাথে অনেক অন্যায় করেছে। তোমাদের কি দোষ? উনি একাই এইসব করেছে? ওনার শাস্তি কেন তোমরা পাবে? তুমি আমার ছেলের বউ, আমি চাই না আর তোমরা একে অপরকে ভুল বুঝে দূরে থাকো। আদিত্য, এই দিকে আসো। আদিত্য আসলে তিয়ার হাত ধরে আদিত্যের হাতে তুলে দিল। তিয়ার আম্মু বলে ওঠে, আদিত্য, আমার স্বামীর ভুলের শাস্তি আমার মেয়েকে দিও না প্লিজ। আমি ওর হয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি। আদিত্যের আম্মু বলে ওঠে, ছি ভাবি, এভাবে বলবে না। ভাইজান যা করেছে তার শাস্তি সেই পাবে। শুধু দুঃখ আমি আমার স্বামীকে আর পাবো না, আর আমার সন্তানরা তার বাবার ভালোবাসা আর পাবে না। নানু, তুমি চাইলে আমি কিন্তু তোমার জন্য আসি। রাব্বির কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। আদিত্যের আম্মু ঘুরে রাব্বির দিকে তাকালে আদিত্য বলে, আম্মু আপুর ছেলে। আদিত্যের আম্মু রাব্বুকে কাছে ডাকলে রাব্বি গেলে আদিত্যের আম্মু কপালে চুমু দিয়ে বলে, জি নানু ভাই, আপনি তো আছেন, আমার আর কি চাই? কত বড় হয়ে গেছে। আম্মু, আদিত্যর মতো ফাজিল হয়েছে। মামা ভাগনা একসাথে থাকলে জ্বালিয়ে মারে। এখন তুমি এসেছো, এইগুলোকে সামলাও। আম্মু, তোমার কি শাশুড়ি হতে মন চায় না? তুমি চাইলে কিন্তু আমার জন্য একটা বউ দেখতে পারো, তাহলে তোমাকে জ্বালাবো না। রাব্বির কথা শুনে সবাই হেসে ফেল। আদিত্য আতিয়ার কান ধরে রাব্বি জিব্বায় কামড় দিলে সবাই হেসে দিল।